হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমাদের কালকে কিন্তু আমি বায়োলজি দিয়েছিলাম এবং আজকে বলেছিলাম তোমাদের সকালের দিকে তোমাদের ফিজিক্স ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু ফিজিক্স ক্লাস তোমাদের করাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কোশ্চেন্স প্রচুর আছে। আর ফিজিক্সে বায়োলজির মতো অ্যান্সার বলে চলে যাওয়া যায় না। ফিজিক্সে অনেক সময় নিউমেরিক্যালস থাকে, অনেক সময় এক্সপ্লানেশন থাকে, সেগুলোকে করতে হয়। বায়োলজি অনেকটা জিকে বেসড, কিন্তু ফিজিক্স তা নয়। ঠিক আছে, মানে বায়োলজি 9-10 অবধি তুমি বলতে পারো খানিকটা জিকে পার বেসড, অর্থাৎ কি মুখস্থ করো অ্যান্সার দাও। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেটা হয় না, কনসেপ্ট থাকে। ঠিক আছে, তো সেই জন্য ফিজিক্স ক্লাসে অল্প কোশ্চেন্স নিলেও সেটা করাতে অনেক টাইম লেগে যায়। তো যদি তোমরা কালকের এই ক্লাসটা না দেখে থাকো, এটা হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2026 স্পেশাল ছিল। এটা 50টা কোশ্চেন্স আছে এবং মাত্র 1 ঘন্টা সামথিংয়ের মধ্যে 50টা কোশ্চেন্স করানো হয়েছে খুব স্পিডে। দুর্দান্ত কোশ্চেন্সগুলো পিক আপ করে নেওয়া হয়েছে, মেনলি কোষ, টিস্যু এবং রিপ্রোডাকশান, এই তিনটের পার্টের থেকে করানো হয়েছে। মেনলি মিসলিনিয়াসই বলবো, কিন্তু এই তিনটে জিনিসকে ফোকাস করা ছিল ওখানে। তো এই তিনটে মেনলি, মানে 50টা কোশ্চেন্সের মধ্যে 45টা কোশ্চেন্স তুমি এই তিনটে চ্যাপ্টারের উপরেই পাবে, বাকি হয়তো একটা দুটো এদিক ওদিক ঢুকে যেতে পারে। তো আমরা কম্পাইল করেছিলাম এবং এর পরেও এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ এরপরেও আবার বায়োলজির তোমাদের আসবে, চিন্তা নেই। আজকে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির পার্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা দেখে নিও, এটা তো ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে এই ক্লাসটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোন পদার্থটিকে কক্ষ তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে, ঠিক আছে, রুম টেম্পারেচারে বৈদ্যুতিক রোধকতা সর্বাধিক হয়? দেখো, আমরা যদি প্রথম দিককার ধাতুগুলো বলি, তাহলে প্রথমে থাকে আমাদের সিলভার বা রূপা। ঠিক আছে, তারপর থাকে আমাদের কপার, তারপর থাকে আমাদের অ্যালুমিনিয়াম। এরম করতে করতে আমরা যখন অনেক নিচে আসব, তখন নিচের দিকে আমরা দুটো ধাতু পাবো, একটা হচ্ছে ক্রোমিয়াম আর দুই হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এমএন মানে ম্যাঙ্গানিজ। নিচের দিকে আসলে আমরা এই ধাতুগুলোকে পাবো। আমরা যখন নিচের দিকে আসবো তখন আমরা ধাতুগুলোকে পাবো। ওপরের দিকে রোধকতা কম, যত আমরা নিচে আসবো তত রোধকতা বেশি। ঠিক আছে, এটা রোধকতার দিক থেকে দেখতে গেলে কম, কিন্তু যদি আমরা বলি পরিবাহিতা অর্থাৎ কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কার কত বেশি, সেক্ষেত্রে আমরা দেখব কপারের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, আর যা রোধ বেশি তার কন্ডাক্টিভিটি কম, তার মানে নিচে আসবে কম। ঠিক আছে, পরিবাহিতার দিক থেকে দেখতে গেলে সিলভারের সব থেকে বেশি, তারপর কপার, তারপরে অ্যালুমিনিয়াম। আর রোধকতার দিক থেকে দেখতে গেলে আমি যদি এখানে একটা হেডিংও করে দিই, রোধকতা মানে রেজিস্টিভিটি, রোধকতা ইংরাজি হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, তোমরা বললো স্যার ইংলিশে রাখুন, দেখো ইংরাজি বাংলা করতে করতে ক্লাসই দেওয়া হয় না। ঠিক আছে, যখনই আমি আমার টিমকে বলি ইংরাজি বাংলা করে রাখো, তখন তারা যেন কেমন ঝিমিয়ে যায়। কারণ সত্যি কথা বলতে ইংরাজি বাংলা করতে গেলে মারাত্মক ধরনের তোমাদের দরকার হয় হচ্ছে ধৈর্য। ঠিক আছে, সেই জন্য যেভাবে পেয়েছি, সামনে পরীক্ষা, আমি কোশ্চেন্স করাচ্ছি, তোমরাও কোশ্চেন্স করার দিকে নজর দাও। আম গুনে লাভ নেই, আম খাও। ঠিক আছে, তো রোধকতা সর্বাধিক, এটা এখানে একটা ফালতু একটা ওয়ার্ড চলে এসেছিলো। তো অ্যান্সার হবে তোমাদের কি, তোমাদের হবে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের রোধকতা কিন্তু এখানে সর্বাধিক হবে। পরিবাহিতা কার সব থেকে বেশি হবে, সিলভারের সব থেকে বেশি হবে। একটা চার্ট দেখাচ্ছি তোমাদের ক্লাস 10-এর এনসিইআরটিতে, সেটা আছে অলরেডি। এই চার্টটা একটু দেখো। এই যে চারটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে রূপা, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম, টাংস্টেন, নিকেল, লোহা, ক্রোমিয়াম, পারদ, ম্যাঙ্গানিজ। দেখতে পাচ্ছ ম্যাঙ্গানিজ নিচে। তারপর ধাতু সংকর, প্রথমে পরিবাহিতা ধাতুগুলো সব থেকে ভালো পরিবাহী হয়, কিন্তু ধাতুর মধ্যে রূপো সব থেকে ভালো পরিবাহী। নিচে আসলে আমরা হীরা, কাগজ ইত্যাদি পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই চার্টের উপর বেস করে প্রশ্ন এসছে। ঠিক আছে, একটু ভালো করে পড়ে রেখো। এটা একটা দুর্দান্ত প্রশ্ন। তোমাদের বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে, তাতে 2 মিটার দৈর্ঘ্য একটা তার আছে যার দৈর্ঘ্য হচ্ছে তোমাদের কত, দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 2 মিটার। ঠিক আছে, এই টোটাল দৈর্ঘ্যটা কত তোমাদের 2 মিটার। ঠিকটা একটু উল্টো দিকে দিলে ভালো হতো। এর দৈর্ঘ্য কত তোমাদের 2 মিটার। ঠিক আছে, আমি চেষ্টা করবো একটু স্পিডে পড়ানোর, কারণ তোমরা জানো যে ফিজিক্সের ক্ষেত্রে এক্সপ্লেনেশান ইম্পর্ট্যান্ট হয়। তো 2 মিটার দৈর্ঘ্য তোমাদের। আর এর যে ব্যাস দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, সেটা তোমাদের দেওয়া আছে 0.4 mm দেওয়া আছে। দেখো এখানে নিচেও লেখাও আছে, এই যে 0.4 mm। ঠিক আছে, ব্যাস দেওয়া আছে কত, 0.4 mm। তো এই টোটাল একটা তার আছে, এর যে ব্যাস, এই ক্ষেত্রটার ব্যাস কত, 0.4 mm। আর লম্বা কত, এটা হচ্ছে 2 মিটার লম্বা। ঠিক আছে, এটা কত লম্বা, 2 মিটার লম্বা। ঠিক আছে, এই টোটাল হচ্ছে দেওয়া আছে। এবং এর রোধকতা কত, এর রোধকতা হচ্ছে 10 ওহম। রোধকতা কত, 10 ওহম। তোমাদের রোধ 10 ওহম, রোধকতা নয়। তোমাদের বলেছে রোধকতা বার করতে। দেখো রোধকতা সমান সমান আমরা কী জানি, ঠিক আছে, পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। রোধকতা সমান সমান আমরা কী জানি, রোধকতা সমান সমান আমরা জানি যে তোমাদের রোধ মানে রেজিস্ট্যান্স, এই যে এইটা, ইন্টু এরিয়া। ঠিক আছে, ইন্টু এরিয়া। এরিয়া মানে কার এরিয়া, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এরিয়া। ঠিক আছে, সারফেস এরিয়া নয়।
এরিয়া বাই লেন্থ মানে দৈর্ঘ্য, এই হচ্ছে তোমাদের রোধকতা হয়। কিন্তু এটা দেখতে যতটা সহজ ততটাই কঠিন এটা করা, ঠিক আছে। কিন্তু আমি এখানে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো রোধ কত বলেছে, রোধ তো আমাদের 10 ওহম বসে গেল, এই যে 10 ওহম বসে গেছে। কিন্তু এরিয়া বার করতে গেলে প্রবলেম হয়ে যাবে। লেন্থ তো আমরা ইজিলি বসাতে পারবো, লেন্থ আমাদের 2 মিটার লেন্থ আছে, এই যে 2 মিটার আছে লেন্থ, দৈর্ঘ্য, ঠিক আছে। কিন্তু এরিয়া কী হবে, দেখো এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই যে এইটা 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 এই যে এইটার কথা বলছি। এইটার দেখো একটা জিনিস, এইটার হচ্ছে ব্যাস আমাদের 4 mm, ব্যাস আমাদের কত, সরি 4 নয় 0.4 mm। তাহলে বলো এর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এর হাফ মানে 2 mm। কিন্তু ঘটনা হচ্ছে দিয়ে আমাদের কাজ চলবে না, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা এমকেস পদ্ধতিতে জানি মিটার হচ্ছে অ্যাকচুয়াল একক। দিয়ে কিন্তু আমাদের কাজ একদম চলবে না, আমরা জানি মিটার। তার মানে 0.2 mmকে আমাদের মিটারে কনভার্ট করলে আমরা জানি যে কোনো mmকে মানে মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি জানি, 1000 দিয়ে ভাগ করলে আমাদের মিটারে কনভার্ট হয়ে যায়। তার মানে 0.2 mm মানে এত মিটার, 0.2/1000 মিটার। কিন্তু দেখো এই দশমিক উঠে গেলে তলায় তো আর একটা 10 আসবে, তার মানে 0.2 mm মানে 2/এত মিটার, এই যে 2/এত মিটার, ঠিক আছে। আর আমরা কোনো বৃত্তের ক্ষেত্রফল ইংরাজি সমান সমান, ইংরাজি বলছি, ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, এইটা হচ্ছে আর, এইটার ভ্যালু হচ্ছে আর, ঠিক আছে। পায়ের ভ্যালু কত হয় আমরা জানি 3.14 হয়। দেখো এখানে 22-7 নিয়ে লাভ নেই, কারণ আমাদের এখানে এক্স্যাক্ট ভ্যালু বার করতে বলেছে। সো আমরা এখানে পায়ের মান কী নেবো, 3.14। যদি অঙ্কটা টাফ লাগে তাহলে বুঝবে তোমার ধৈর্য নেই, একটাই কথা আর কিছু নয়। সামনে পরীক্ষা, এরকম অঙ্ক যদি 4-5টা দিয়ে তখন কী করবে, স্যার একটা অঙ্ক দেবে ছেড়ে আসবো, বাবা যদি 3টে অঙ্ক দেয়, 3 নম্বর নেগেটিভ খেলে 0.3 জন্য কেটে যাচ্ছে। তুমি ভাবছো তুমি একটা প্রশ্ন বাদ দিয়ে আসবে, কী যায় আসে, তাহলে তোমার এখনও চাকরি পাওয়ার বয়স হয়নি, রেলের পরীক্ষা দেওয়ার বয়স হয়নি। আর যার ছাড়ার মানসিকতা রয়েছে প্রশ্ন, সে ভাই ভিডিও থেকে আগে বেরিয়ে যাও, কারণ তার বয়সই হয়নি, এটাই বাস্তব। আমার কথা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, তার বয়স হয়েছে কিন্তু চাকরি পাওয়ার বয়স হয়নি, ঠিক আছে। তার 28 বছর 29 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার চাকরি পাওয়ার বয়স হয়নি। সে এখনও চাকরি পাওয়ার বয়সে এখনও সে ইম্যাচিওরই আছে। ছাড়ার মানসিকতা যার থাকে না প্রশ্ন, তার জীবনে কোনো দিন সে কোনো প্রশ্ন শিখতেও পারে না, ঠিক আছে। কারণ এই প্রশ্নটা ভেরি ইজি প্রশ্ন, যে পারবে সে ইজিলি করে বেরিয়ে যাবে। ক্যালকুলেশন শুধু এইটুকুতেই আছে, তাও ক্যালকুলেশনটা পারলে কোনো ক্যালকুলেশনই নয় এটা, ঠিক আছে। এবার দেখো, তার মানে এইটার আগে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো আর স্কোয়ারের পরে আছে, আগে আরটাকে ঠিক করে দেখো, এইটাকে কী লেখা যায়, 2 × 10⁻⁴ লেখা যায়। কারণ দেখো এই তলায় যা থাকবে তো উপরে গেলে মাইনাস হয়ে যায়। তলায় আছে দেখো 4টে 10, এখানে 3টে 10 আছে, এখানে একটা 10, টোটাল 4টে 10 আছে। তো 10⁴ হতো, কিন্তু তলায় আছে, উপরে গেলে কী করি আমরা, -4 দিই। তখন এইটা হবে অ্যাকচুয়ালি আর এর মান। এইবার আমরা আর এর মানটাকে এখানে বসাবো, তো পায়ের মান কত, 3.14। আর আর এর মান কত, দেখো আর এর মান দেখো স্কোয়ারে আছে। আচ্ছা স্কোয়ার করলে কি হবে, যদি আমি আর এর স্কোয়ার করতে, এটাও তো স্কোয়ার হবে, এটা স্কোয়ার করলে কী হয় জানো, এই যে 2 আছে, 2 স্কোয়ার হয় 4, আর এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা এখানে ডবল হয়ে যায়, তাহলে -8 হয়ে যাবে। তার মানে আর স্কোয়ার করলে হয় এইটার স্কোয়ার হয় ডাইরেক্ট 2 স্কোয়ার হয়ে যায়, আর এর মাথায় যে পাওয়ার আছে তারটা ডবল হয়ে যায়, তাহলে -8। তাহলে এই জায়গায় আমরা কী বসাবো, আর স্কোয়ার ইকুয়াল টু বসাবো 4 × 10⁻⁸। যেটা বলছি এইগুলোকে শিখে রাখো, তাহলে পরীক্ষার সময় এই প্রশ্নগুলোকে ছেড়ে আসতে হবে না। দেখা গেল তুমি একটা জটিল প্রশ্নের উত্তর খচখচ করতে 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 অ্যান্সারটা ভুল করলে, তার থেকে একটা অঙ্ক করে আসলে তোমার যদি ঠিকঠাক তুমি করতে পারো তাহলে তোমাকে রাইট অ্যান্সারই দেবে, রং অ্যান্সার দেবে না। এখানে দেখো এই 2, আর এখান থেকে আমরা কেটে ফেললাম, তাহলে কত গেল, একটা 2 গেল। দেখো এই যে 10 আছে, এই 10 তো এই 10-এর সাথে ব্যালেন্স হবে, এই যে নীল কালারের 10 সেটাই কালো 10⁻⁸-এর সঙ্গে ব্যালেন্স হবে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 3.14-এর সাথে 2 তো গুণ হবেই, তার মানে কিছু না হোক আমার অ্যান্সার 6.28 তো আসবেই। 14 মানে কত, 28, আর 3 2 6, 6.28 আসবে। এর কাছাকাছি অ্যান্সার কোথায় আছে, এইটাই আছে, এইটাই মার্ক করো, এটাই অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। কারেক্ট অ্যান্সার কী হবে, তো এটাই হবে। বোঝা গেছে, ইয়েস আর নো বলো। কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপর 10 এখানে একটা ব্যালেন্স হবে, কারণ 3.14 আছে, নিচে 100 যাবে, সেই 100-এর সঙ্গে এখানে একটা 100 কাটবে, তারপর নিচে একটা 100 আসবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার এখানে হবে। হওয়ার পরে এইটা ব্যালেন্স হবে, হয়ে এখানে তোমাদের সামথিং অ্যান্সার এখানে আসবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু তাও আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের এখানে ×10⁻⁷ আসছে, -6 তো আসছে না, তার মানে অ্যান্সার এখানে রং আছে। এই অ্যান্সারটাকে তোমরা 10⁻⁷ করে নিও, কেমন, তাহলে অ্যান্সার ঠিক হবে। 6 × 10⁻⁷, অ্যাকচুয়াল অ্যান্সার এইটা আসবে, 6.28 × 10⁻⁷। কেন,
কারণ দেখো এখানে নিচে একটা 100 নামবে, এ দেখো নিচে একটা 100 নামলো, এই দশমিক উড়ে গেল, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে 1 মিনিট পয়েন্ট তুলছি না, দাঁড়াও, ভুলও হতে পারে আমার, 1 মিনিট দাঁড়াও। না ঠিকই বলছি, দশমিক যদি আমি রাখিও তাহলে এই 10 মানে ওপরে আছে 1, এই 1 এখান থেকে কেটে -7 করে দেবে, তাহলে এটাই অ্যান্সার আসবে। ইয়েস, এটাই অ্যান্সার আসবে। তার মানে এখানে অ্যান্সার ভুল আছে, এটা 6.28 × 10⁻⁷ হবে, অথবা এটা অ্যান্সার আসবে। এটা হচ্ছে ক্লোজ ভ্যালু 6 × 10⁻⁷। হ্যাঁ, এটাকে রাউন্ড ফিগার করে এটা নেওয়া যেতে পারে, ঠিকই আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, যাই হোক, এটাই আমাদের অ্যান্সার আসবে। এখানে অ্যান্সারটা মিস্টেক ছিল, তোমাদের ঠিক করে দিলাম, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 4, পরের প্রশ্ন দেখো কি বলেছে এখানে। একটি বৃত্তাকার লুপের জন্য চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ক্ষেত্ররেখাগুলি লুপের তলের সঙ্গে সমান্তরাল না, ক্ষেত্ররেখাগুলি লুপের তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। এগুলো যদি কেউ বুঝতে চাও তাহলে এক্সপ্লেনেশান প্রয়োজন হবে, কিন্তু আমি বলবো ডাইরেক্ট মুখস্থ করে গেলেও হয় এই পরীক্ষার জন্য। ক্ষেত্ররেখাগুলো লুপের তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তো এটা হচ্ছে কাটা গেল। লুপের চারিদিকে সর্বত্র ক্ষেত্ররেখা সমান হয় না, যত ডিস্ট্যান্স কমে তত রেখাগুলো গোল হয়, যত ডিস্ট্যান্স বাড়ে তত রেখাগুলো বড় হতে থাকে, সো সর্বত্র সমান ক্ষেত্ররেখা দেখা যায় না। কেন্দ্রে ক্ষেত্ররেখাগুলি বৃত্তাকার না, লুপের কেন্দ্রে এটা সরল রেখা হয়, নট বৃত্তাকার। যত লুপের কেন্দ্রে আসবে তত এটা স্ট্রেট লাইনের মতো দেখতে লাগে, ঠিক আছে, সো এটা ইনকারেক্ট। চৌম্বকক্ষেত্র তড়িৎধারা এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে, এটাই একমাত্র কারেক্ট, এটাই কিন্তু সঠিক। কেন সঠিক? কারণ দেখো যত তুমি আই বাড়াবে তত চৌম্বকক্ষেত্র কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে, তত চৌম্বকক্ষেত্র বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। আর ব্যাসার্ধের ক্ষেত্রে কি, যত তুমি ব্যাসার্ধ যত বাড়াবে তত এই চৌম্বকক্ষেত্র দুর্বল হতে থাকবে, ঠিক আছে, যত তুমি ব্যাসার্ধ বাড়াবে তত কী হয়, চৌম্বকক্ষেত্র দুর্বল হতে থাকে। এটা অলওয়েজ মাথায় রাখবে যে তুমি যদি মানে যত তুমি তোমাদের ব্যাসার্ধ কমাবে, ঠিক যত আর কমবে তত চৌম্বকক্ষেত্র বাড়বে। এই বি দিয়ে চৌম্বকক্ষেত্রকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে অলওয়েজ। এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর সঙ্গে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো আচ্ছা, এই প্রশ্নটা দেখো, তোমাদের একটু বেশি বড় করে দিয়েছি, যার ফলে একটু ঝাপসা লাগছে তোমাদের, মানে আমি স্ট্রেচ করে একটু বড় করেছি। তো বলছে যে আর রোধ বিশিষ্ট একটি তারকে সমান 7টা অংশে কাটা হলো। ধরো এখানে একটা তার ছিল, এই এখানে একটা তার দেখানোই আছে, আমি আঁকছি না, ঠিক আছে, এই তারটাকে সমান 7টা অংশে কেটে ফেলা হয়েছে, 1 2 3 4 5 6, আর একটা আছে 7। কেটে কী করা হয়েছে, 1 2 3 4 5 6 7, এই 7টা অংশে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এবং এই যে নতুন তার, আগের যে তার ছিল, টোটাল যে তার ছিল, তার যে রোধ ছিল সেটা হচ্ছে আর, আর নতুন যে এক একটা হয়েছে তাদের রোধ হয়েছে আর ড্যাশ, ঠিক আছে, এই যে আর ড্যাশ। তোমাকে বার করতে বলেছে আর ড্যাশ আর আর এর মধ্যে অনুপাত কত, ঠিক আছে, এটাকে এইভাবেই লেখা যায়, এটাকেই এইভাবে লেখা যায় আর ড্যাশ বাই আর, এটা যা এটা তাই, এই দুটোর মধ্যে অনুপাত বার করতে বলেছে। এখন অলওয়েজ এটা মাথা রাখবে, একটা শর্টকাটই তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে নতুন যে রোধ হবে এই যে এইটার মান হবে এই যে আর বাই এন স্কোয়ার, এটা অলওয়েজ মাথায় রাখবে। এই যে নতুন যে আর ড্যাশ হবে, যে নতুন যে রোধ তৈরি হয়েছে তার যে মান হয় সেটা হবে যে পুরনো যে রোধ সেটা বাই এন স্কোয়ার। এন মানে কি, যতগুলো অংশে কাটা হচ্ছে, এখানে এন এর মান হচ্ছে 7। তাহলে এইটা করো, বেরিয়ে যাবে একদম। এখানে আমরা কী পাচ্ছি, আর ড্যাশ ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, আর বাই 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কত, 49, ঠিক আছে, কত 49। তার মানে এখান থেকে আমাদের অনুপাত বেরিয়ে যাচ্ছে, দেখো আর ড্যাশ বাই আর ইকুয়াল টু কী আসছে, 1/49। তো দেখো এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এই ফর্মুলাটাকে মনে রাখবে। কোন ফর্মুলাটার কথা বলছি, এই যে এইটা, এটা করার অন্য অনেক নিয়ম আছে, বাট এটা হচ্ছে সবথেকে ছোটো শর্টকাট নিয়ম, ঠিক আছে। কারণ পরীক্ষার সময় দেখো আমার জ্ঞান ইম্পর্টেন্ট নয়, কোশ্চেন্সটা উইদিন সেকেন্ডে করে আসাটা ইম্পর্টেন্ট, ঠিক বুঝতে পারছি আশা করি। 90 মিনিট টাইম থাকে, খুবই কম সময়ের মধ্যে খুব বেশি অ্যান্সার দিতে হয়, এবং সেখানে এরকম অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স যখন থাকে ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো সেখানে তোমার যদি এরকম কোশ্চেন্স আসে যে একটা তারকে 3টে ভাগে কাটা হলো,
এরকম যদি 3টে থাকতো তাহলে কী করতাম তখন এনের জায়গায় 3 বসাতাম, 3-এর স্কোয়ার দিতাম, তখন 9 হতো, 1/9 অ্যান্সার আসতো। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করতে হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, 6 দাগের প্রশ্ন দেখো, বলেছে একটি দীর্ঘ সোজা পরিবাহী উলম্বভাবে উপরের দিকে কারেন্ট পরিবহন করে, তারের পূর্ব দিকে অবস্থিত একটি বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্রের দিক কী হবে। দেখো এই প্রশ্নের উত্তরটা রেলে উত্তর নেওয়া আছে দক্ষিণ দিক, হুইচ ইজ রং। আমি বারবার বলছি রেলের সব উত্তর কিন্তু সঠিক নয়, এবং রেলের উত্তর দেখে অনেক ওয়েবসাইট, অনেক তোমাদের বিভিন্ন মক টেস্টের ওয়েবসাইট, তারা ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে বাই ডিফল্ট চাপিয়ে দিচ্ছে, কিন্তু তাদের যদি লজিক পড়ো সেই লজিকেই তুমি দেখবে যে স্ববিরোধী কথা দেওয়া রয়েছে। কারণ সায়েন্সে তুমি যখনই কোনো জিনিস ভুল করবে তখন তোমাকে স্ববিরোধী কথা বলতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাকে বলে দিই, দেখো এই হচ্ছে তোমাদের সোজা এই পেনটা, এই যে পেন, এই পেনটাকে ধরে নাও যে একটা এই যে সোজা পরিবাহী, এইটা হচ্ছে দীর্ঘ সোজা পরিবাহী। এই পেনটা হচ্ছে কি তোমাদের দীর্ঘ সোজা পরিবাহী। ঠিক আছে, পেনটা হচ্ছে তোমাদের দীর্ঘ সোজা পরিবাহী। ওকে, আর তড়িৎ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে মানে দেখতে পাচ্ছ টিক দেওয়া রয়েছে, তড়িৎ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার তারের পূর্ব দিকে একটা বিন্দু আছে, ধরো তারের পূর্ব দিকে, তারের পূর্ব দিক কোনটা? যদি কেউ না বুঝতে পারো আশা করি তোমাদের জানা আছে। এদিকটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এদিকটা হচ্ছে আমাদের নর্থ, এইটা হচ্ছে আমাদের সাউথ। ঠিক আছে, তারের পূর্ব দিক মানে কি? এই দিক, এইখানে ধরো এই পয়েন্ট, এই যে একটা ছোট বিন্দু দিলাম, এই যে লাল, এই লাল বিন্দু ধরো সেই বিন্দু। তারের পূর্ব দিকে অবস্থিত একটা বিন্দু আছে, তাতে চুম্বকীয় ক্ষেত্রের দিক কী হবে? দেখো চুম্বকীয় ক্ষেত্রের দিক সর্বদা অলওয়েজ মাথা রাখবে ট্যানজেনশিয়াল হয়। তার মানে কি? তার মানে হচ্ছে, ভালো করে বুঝবে তার মানে কি। তার মানে কি, এই যে বৃত্ত আছে, বৃত্তের স্পর্শক যেদিকে বেঁকবে চুম্বক ক্ষেত্র সেদিকে বেঁকবে। ঠিক আছে, তো তুমি ক্লিয়ারলি দেখো এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি এই বেজে, বা যেখানে বৃত্তটা আছে সেই বেজে যদি স্পর্শক আঁকি, তাহলে স্পর্শটা কোন দিকে যাচ্ছে? স্পর্শকটা যাচ্ছে হচ্ছে এই দিকে। এবার আমি যদি এখানে তোমাদের ভার্টিক্যালি না এঁকে যদি হরিজেন্টালি আমি নর্থ সাউথ এঁকে দিই, হরিজেন্টালি নর্থ সাউথ আঁকলে এরকম লাগবে না? ঠিক আছে, অর্থাৎ এইখানে তোমাদের পড়বে হচ্ছে নর্থ, এদিকে পড়বে হচ্ছে তোমাদের নর্থ, এদিকে পড়বে হচ্ছে তোমাদের সাউথ, এদিকে পড়বে হচ্ছে তোমাদের ইস্ট, এদিকে পড়বে হচ্ছে তোমাদের ওয়েস্ট। ঠিক আছে, এরকম খাতায় যদি তুমি আঁকো তাহলে আঁকলে কেমন দেখাবে? এরকম দেখাবে। খাতায় পৃষ্ঠে, খাতার পাতায় যদি তুমি আঁকো তাহলে খাতার পাতাটাতে এরকম টেবিলের উপর থাকবে, এরকম দেখাবে। তো এই পয়েন্টে তোমাদের বিন্দুটা ছিল। কোন পয়েন্টে বিন্দুটা ছিল? এই পয়েন্টে। এখানে কেটে বেরিয়ে যাচ্ছে না, এই পয়েন্টে তোমাদের বিন্দুটা ছিল। আর আমি টিকটা কোন দিকে মেরেছি? টিকটা দেখো, টিকটা মারা রয়েছে এই দিকে, এই দিকে মারা রয়েছে। তাহলে এটা কোন দিকে? নর্থের দিকে। অলওয়েজ মাথা রাখবে অ্যান্সার হবে তোমাদের নর্থ, অ্যান্সার কিন্তু দক্ষিণ হবে না। পূর্ব পশ্চিম তো হবেই না, কারণ যেদিকে থাকে সেদিকে কখনোই হয় না। তো পূর্ব হবে না, পশ্চিম হবে না, ইভেন দক্ষিণও হবে না। তুমি যদি টপ ভিউর দিকে তাকাও, উপরের ভিউর দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা কেমন করে ঘুরছে, এইভাবে, মানে তোমাদের এখানে কেমন করে ঘুরছে, এই যে কেমন করে ঘুরছে, এই দেখো টিকগুলোকে খেয়াল করো, এইভাবে ঘুরছে না? এটা কি? এটাকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে লাল দাগটা দিয়েছি, যেভাবে তোমাদের এইগুলোই হচ্ছে তোমাদের চুম্বক ক্ষেত্র। এই যে এখানে গোল রিংগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, এগুলি হচ্ছে তোমাদের চুম্বক ক্ষেত্র। এটা কেমন আছে চুম্বক ক্ষেত্রটা? চুম্বক ক্ষেত্র আছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, মনে রাখবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি এখানে ধরো ওপর দিকে, ওপর দিক দিয়ে দেখলে তুমি দেখতে পাচ্ছ টপ ভিউতে কি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা 100% নর্থ হবে। ঠিক আছে, এটা তুমি যদি চাও তাহলে ভেক্টর গুণ দিয়েও করতে পারো। দেখো ভেক্টর গুণ আমি এখানে করাবো না, কারণ স্টুডেন্টদের ভেক্টর সম্পর্কে আইডিয়া নেই। ভেক্টর গুণ, ঠিক আছে, আই ক্যাপ, ঠিক আছে, জে ক্যাপ দিয়ে তুমি করতে পারো, এবং কে ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে তুমি কিন্তু এটা করতে পারো। যদি ভেক্টর মাল্টিপ্লিকেশান এখানে ইউজ করো তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশান দিলেও কিন্তু তোমাদের এখানে কাজ করবে, এবং নর্থই বেরোবে অ্যান্সার। ঠিক আছে, তো কোনোভাবে এটা সাউথ বেরোবে না যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মানে আপ ভিউ দিয়ে যদি তুমি করো, কোনোভাবে এটা সাউথ তোমার বেরোবে না, কোনো দিন বেরোবে না। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে উত্তর দিক। তোমরা অনেক সময় অনেক মক টেস্ট দাও অনেক জায়গা থেকে, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে রেলের অ্যান্সারকেই রাইট অ্যান্সার বলে অনেক ইউটিউবেও টিচাররা চালিয়ে দেয়। বাট এক্ষেত্রে এটা নর্থই অ্যান্সার হবে, সাউথ অ্যান্সার আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এটাও একটা দুর্দান্ত প্রশ্ন। আমি আজকে তোমাদের ফিজিক্সের সেই প্রশ্নগুলো চলেছি, যে প্রশ্নগুলো তোমাদের এনসিইআরটিতে তার নামও নিশান নেই, কিন্তু সেগুলো রেলে পড়েছে। তোমরা বারবার বলো না স্যার এটা এনসিইআরটি পড়লে হয়ে যাবে। বাবা এনসিইআরটি পড়লে জিওগ্রাফি,
হিস্ট্রি বায়োলজি পর্যন্ত হতে পারে। ফিজিক্স আর কেমিস্ট্রি শুধু এনসিইআরটি লাইন পড়লে হয় না, কবে তোমাদের মাথায় ঢুকবে কে জানে। ঠিক আছে, টিচারদের সুবিধা হয়, আরে লাইন বাই লাইন পড়ি বেরিয়ে যাবে, অসুবিধা কী আছে? টিচারদের সুবিধা হয় লাইন বাই লাইন, তোমরাও যদি লাইন বাই লাইন ডিমান্ড করো আমার ক্ষেত্রে খাটনি অনেক কমে যায়, আমাকে তো এই ছবি টবি এঁকে এক্সপ্রেশন করতে হয় না। ঠিক আছে, যাই হোক, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এ বাহু বিশিষ্ট একটি ঘনক পি রোধকতা, এটা অ্যাকচুয়ালি পি নয় বাট তোমরা পি ধরে নাও। ঠিক আছে, পি রোধকতার পদার্থ দিয়ে তৈরি, রোধকতা মানে রেজিস্টিভিটি। ঠিক আছে, এ বাহু বিশিষ্ট একটি ঘনক পি রোধকতার পদার্থ দিয়ে তৈরি, এটা একটা গ্রিক অক্ষর, আমি এসব কিছু বলছি না, পি দিয়েই ধরো, এক্স ওয়াই জেড ধরতে পারো। এ বাহু বিশিষ্ট একটি ঘনক পি রোধকতার পদার্থ দিয়ে তৈরি, ঘনকের বিপরীত দুটি তলের মধ্যে রোধ কত হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে কিউব বা ঘনকের কথা বলেছে, আর আমরা জানি কিউবের বাহুর যা দৈর্ঘ্য হয় তাই বাহুর লেন্থ হয়, এটাও তো এ বাবা, এই যে বাহুর যে লেন্থ এটাও তো এ। ঘনকের দুটো তল কোনটা, এই ধরো উপরের একটা তল, এই একটা তল উপরের, আর এই একটা তল নিচের, তাহলে দুটো তলের মধ্যে লেন্থের পার্থক্য কি এ, আর একটা তলের এরিয়া কি এইটা, তার মানে এরিয়া আমার কি, দেখো আমরা জানি যে রোধকতা, একটু আগে তোমাদের বলেছি যে রোধকতা এইভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, রোধকতা ইকুয়াল টু কী, রোধকতা এটা হচ্ছে রোধকতা, রোধকতা ইকুয়াল টু কী, মানে পি ইকুয়াল টু হোয়াট, আর ইন্টু এ বাই এল, এরিয়া, এ মানে এরিয়া, আর ইন্টু এরিয়া বাই এল, একটু আগে বলেছি। তাহলে এখান থেকে আর এর মান আমি কী পাচ্ছি, রোধের মান আমি কী পাচ্ছি, আর এদিকে রাখো, এখানে কি হচ্ছে, রোধকতা ইন্টু এল বাই এরিয়া। আরে বাবা, আরটাকে যদি এদিকে রাখো, এগুলো যদি এদিকে চলে যায় তাহলে তো এটাই আসবে, প্লেন সিম্পল জিনিস, ম্যাথে তোমরা করো। ঠিক আছে, তো এদিকে এটা আসলে এটা আসবে, এবার এখানে মানগুলো বসাও, এখানে বলেছে পি, ওকে পি। ঠিক আছে, আচ্ছা লেন্থ কত, এখানে লেন্থ তো এ, লেন্থের মানও তো এ, এখানে লেন্থের মান কি, এখানে লেন্থের মান তো এ, তাহলে এ। আচ্ছা এরিয়া কী হয়, ঘনকের একটা তলের একটা তল, ঘনকের একটা তল কি বর্গক্ষেত্র তো, আরে ঘনকের একটা তল বর্গক্ষেত্র, এটা জানো কি জানো না, ঘনকের একটা তল তো বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় রে বাবা, এ স্কোয়ার হয়, তোমার তলায় কি বসবে, এরিয়া এ স্কোয়ার, ইকুয়াল টু কী আসছে, এই এ দিয়ে এ কেটে গেলে কী আসবে, রোধকতা বাই এ, কোথায় আছে অ্যান্সার, এই যে। ক্লিয়ার হলো, কিন্তু কোশ্চেন্সটা কিন্তু খুব ইজি কোশ্চেন্স নয়, কেউ প্রথমবার দেখলে মাথায় খিচুড়ি পাকাবে, বাট দিস ইজ দ্য সলিউশন। চলো দেখো, এটাও একটা দুর্দান্ত প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। ঠিক আছে, তড়িৎ ধারাবাহী একটি বৃত্তাকার তারের প্রতিটি ক্ষুদ্র অংশ লুপের কেন্দ্রে সৃষ্ট চুম্বকক্ষেত্রের কোন দিকে অবদান রাখে, মানে কি, এখানে একটা লুপ দেওয়া রয়েছে বাট সেটা আউট অফ হয়ে গেছে, তো আমি তোমাদের একটা এঁকে দেখাই। ধরো এখানে একটা বৃত্তাকার তার আছে, ঠিক আছে, এবং এই তারটার তুমি কোন দিকে তড়িৎ পরিবহন করছো, তুমি তারটার খেয়াল করো অ্যান্টি ক্লকওয়াইজে করছো, ধরে নাও তুমি অ্যান্টি ক্লকওয়াইজে করছো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো, বোঝাতে পারছি, ঘড়ি কোন দিকে ঘোরে, ঘড়ি ঘোরে এই দিকে, আর আমরা টিকটা কোন দিকে দিচ্ছি, উল্টো দিকে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো। এবার এখানে যখন তুমি চুম্বক ক্ষেত্র তৈরি করবে, কোন কালি দিয়ে করি, সবুজ দিয়ে করে দিই, চুম্বক ক্ষেত্র তৈরি করবে, তখন দেখবে চুম্বক ক্ষেত্রগুলো ঘুরছে এইভাবে, অর্থাৎ এইভাবে ঘুরছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রগুলো দেখো ভেতর থেকে বাইরে আসছে, সব চুম্বক ক্ষেত্রগুলো কী হবে, ভেতর থেকে কী হবে, বাইরে আসবে। ঠিক আছে, বোঝাতে পারছি আশা করি, মানে এরম বাইরে যাবে চুম্বক ক্ষেত্রগুলো, যদি একটা বড় আঁকি তাহলে কী হবে, এরকম বাইরে যাবে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রগুলো কী হবে, এইখান থেকে বাইরের দিকে যাবে, মানে এরও যদি তুমি দেখাই, দেখো এরকম বাইরে আসবে, এরকম ঘুরবে, এইভাবে ঘুরবে। ঠিক আছে, কী হবে, বাইরে যাবে, এরও যদি দেখায় এরকম বাইরে যাবে। আশা করি এই বড়টা দিয়েই তোমাদের মনে হয় বেশি স্পষ্ট হয়েছে। ঠিক আছে, চুম্বকক্ষেত্র কী হবে, বাইরের দিকে যাবে, তেমন এই কেন্দ্রেও কী হবে, এই কেন্দ্রেও যদি আমরা একটা রেখে এঁকে দিই তাহলে কী হবে, দেখো তো, দেখো খেয়াল করো কী হচ্ছে, বাইরের দিকে যাচ্ছে না, বাইরের দিকে যাবে, এদিকেও যদি আঁকি এও বেটা বাইরের দিকে যাবে, অর্থাৎ কোন দিকে নির্দেশ করবে, একই দিকে নির্দেশ করবে। ঠিক আছে, যদি তুমি এদিকেও আঁকো তাহলে এও কী হবে, খেয়াল করো, এও দেখো বাইরের দিকে যাবে,
বাইরের দিকে যাবে এবং ঘুরে ভেতর দিকে ঢুকে যাবে, এও বাইরের দিকে যাবে ঘুরে ভেতর দিকে ঢুকবে, এও বাইরের দিকে যাবে ঘুরে ভেতর দিকে ঢুকবে, ভেতর দিক দিয়ে বাইরের দিকে যাবে। এগুলো এগুলো কী হবে বাইরে, কখন, যখন অ্যান্টি ক্লকওয়াইজ, যখন তোমার কারেন্ট কেমন আছে, এখানে কারেন্টের দিক আমি কেমন কোন দিকে করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, পয়েন্ট টু বি নোটেড, কারেন্ট যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কারেন্ট যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র কী হবে, এই এখানে যে টেবিলের উপরে রিংটা রাখা আছে সেই টেবিলের থেকে বাইরের দিকে আসবে। মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট, কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আর এভাবে যদি টেবিলের ওপর তুমি যদি একটা রিংকে রাখো এবং রিংটার মধ্যে দিয়ে যদি তুমি তড়িৎ পরিবহন করো, তাহলে মনে রাখবে চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাবে, বাইরের দিকে যাবে। ঠিক আছে, কিন্তু কারেন্ট যদি তোমার ক্লকওয়াইজ হয়, CLOCK, ঠিক আছে, কারেন্ট যদি তোমার ক্লকওয়াইজ হয়, মানে যেভাবে এখানে টিক চিহ্নগুলো লালগুলো দিয়েছি তার উল্টো দিকে যদি ঘোরে, তাহলে চুম্বক ক্ষেত্র কিন্তু কী হবে, ভেতর দিকে ঢুকবে। এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে দেখো রিংয়ের থেকে কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, আর এক্ষেত্রে কী হবে, রিংয়ের ভেতর দিকে ঢুকবে। ঠিক আছে, রিংয়ের ভেতর দিকে ঢুকবে। ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে কারেন্ট, তাহলে চুম্বক ক্ষেত্র যাবে বাইরের দিকে। কী থেকে বাইরের দিকে যাবে, কী থেকে বাইরের দিকে যাবে, তোমাদের যে তল আছে সেই তল থেকে বাইরের দিকে যাবে, যে তল আছে তল থেকে কোন দিকে যাবে, বাইরের দিকে। আর যখন ব্যাপারটা ক্লকওয়াইজ হবে, কারেন্ট যদি ক্লকওয়াইজ হয়, ঠিক আছে, তাহলে সেটা কী হবে, তাহলে সেটা ভেতর দিকে ঢুকবে। ঠিক আছে, বাইরে থেকে ভেতর দিকে আসবে চৌম্বক ক্ষেত্রগুলো, কিন্তু ব্যাপারটা একই হবে, কারেন্টের দিক অনুযায়ী আলাদা হবে, কিন্তু এখানে কারেন্টের দিক চেঞ্জ না করে বলেছে, কারণ কিছু বলা নেই মানে আমরা চেঞ্জ ধরবো না। আর একই রিংয়ে চেঞ্জ করা যায় না, ভালো করে বুঝবে, একই রিংয়ে তুমি এখানে কারেন্টের দিক ক্লকওয়াইজ আর এই জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ তো করা যায় না। কারেন্ট যদি দাও তাহলে কারেন্ট একই রিংয়ে একই দিকেই ঘুরবে, তার মানে যদি ক্লকওয়াইজ ঘোরে তো ভেতর দিকে আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে যাবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, একই দিকে। একটা কথা তোমাদের বলি পার্সোনালি, সেটা হচ্ছে যাদের চাকরি পাওয়ার দরকার তারা এই বছরে চাকরি পেয়ে নাও, পরের বছর মে মাসের পরে এপ্রিল মাসে কিন্তু, মানে মে মাস থেকে তোর্য শুরু হয়ে যাবে, এপ্রিল মাস থেকে কিন্তু ক্লাস 10 চেঞ্জ হচ্ছে, 10-এর এনসিইআরটি, এখনই এনসিইআরটি থেকে এই প্রশ্ন আসছে, তাহলে ভাবো চেঞ্জ হলে কী প্রশ্ন আসবে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এনসিইআরটিতে সেভাবে দেওয়াই নেই, মানে এর কনসেপ্ট হচ্ছে হায়ার, এটা হচ্ছে সাভার্ট যে ল আছে সেই ল দিয়ে এটাকে করা যায়, বাট আমি বায়ার্ড সাভার্ট ল, কিন্তু দরকার নেই, আমি এখানে অত ডিটেলে যাবো না, আমি তোমাদের প্র্যাকটিক্যালি এখানে বললাম ব্যাপারটা। দেখো এই ছবিগুলো একটু বড় করে টানার জন্য ছবিগুলো একটু তোমাদের অস্পষ্ট দেখাচ্ছে, সেটা কিছু না, বাট আশা করি তোমরা বাংলা পরিষ্কার বুঝতে পারছো কেন দুটি চুম্বক ক্ষেত্ররেখা একই বিন্দুতে একে অপরকে ছেদ করে না। দেখো ধরো একটা চুম্বক ক্ষেত্র এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা ধরো এক্স বিন্দু, আর একই বিন্দুতে চুম্বক ক্ষেত্র এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, ধরো এই কাঁটাটা, এই যে এই লাইনটা কোন থেকে কোন দিকে গেছে, আশা করি বুঝতে পারছো যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে গেছে, মোটামুটি এইভাবে ধরতে পারো। আর এই লাইনটা কোন দিকে গেছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে গেছে। তাহলে তুমি আমাকে বলো, যদি এখানে তুমি একটা কম্পাস বসাও, ধরো এই কম্পাসটাকে তুমি এখানে বসিয়েছো, তাহলে কম্পাসটা কোন দিকে ডিনোট করবে, একই সাথে ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্ট এরকম করে ঘুরতে থাকবে, সেটা কি পসিবল হবে না। কম্পাসের কাঁটা একই দিকে ডিনোট করে, কখনো দুদিককে একসাথে ডিনোট করতে পারে কি, তুমি কখনো ভাবতে পারো যে তুমি একবার ইস্টে যাচ্ছে একবার ওয়েস্টে যাচ্ছে একই পয়েন্টে, 9:02 তুমি একবার ইস্টে যাচ্ছে একবার ওয়েস্টে যাচ্ছে, একই পয়েন্ট অফ টাইমে কী করে তুমি দুটো দিকে যাবে, পসিবলই নয় বাস্তবে। সেই জন্য কখনো মনে রাখবে কম্পাসের সূচ একই সঙ্গে দুটি দিকে নির্দেশ করবে, কারণ তাহলে সেটা হয় না, সেটা যায় না, সেই কারণেই তারা কিন্তু একে অপরকে ছেদ করে না। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সব আমি আজকে কনসেপচুয়াল কোশ্চেন্সই রেখেছি। ঠিক আছে, পরের দিন থেকে তোমাদের এই লেখা বড় করলে যাতে ফেটে না যায় সেটার দিকে আমি নজর রাখবো, আজকে মাফ করে দিও। 10 দাগের প্রশ্ন, খুবই কনসেপচুয়াল প্রশ্ন, এসব প্রশ্ন মানে এগুলো বাঁধি রাখার মতো প্রশ্ন সত্যি বলতে। বলছে যে একই বিভব উৎসের দিকে যদি তুমি নিচের কোন সমন্বয়টি যোগ করলে সর্বাধিক মানে বৈদ্যুতিক শক্তি খরচ হবে। দেখো পাওয়ার ইকুয়ালটা আমরা কী জানি, v²/r, তার মানে কি পাওয়ারের সঙ্গে ভোল্টেজের সম্পর্ক সমানুপাতিক, ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, কিন্তু পাওয়ারের সঙ্গে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে রোধ যত কমবে পাওয়ার তত কী হবে, বাড়বে, তার মানে কম রোধ যত হবে পাওয়ার তত বেশি ড্র হবে, ভোল্টেজ যখন কনস্ট্যান্ট। ঠিক আছে, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ যদি কী থাকে, কনস্ট্যান্ট মানে কি স্থির, ভোল্টেজ নড়ছে না, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাওয়ার তখনই বেশি যাবে যখন রোধ কম হবে। তড়িৎ ধারাবাহী একটি বৃত্তাকার লুপের
কারণে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতে আমরা কোন নিয়মটি ব্যবহার করি? ডান হাতের বুড়ো বাম হস্ত ডান হস্ত মানে ডান রাইট থাম রুল ইউজ করি, সোজা কথা বলতে। রাইট থাম রুল, ঠিক আছে, রাইট থাম রুল আমরা ইউজ করি। রাইট থাম রুল, এই হচ্ছে ডান হাত, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডান হাত, ঠিক আছে। এই ডান হাতের যে বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা কি নির্দেশ করে? তড়িৎ কোন দিকে বইছে, তড়িতের দিক নির্দেশ করে, ঠিক আছে, তড়িৎ দিক নির্দেশ, তড়িতের দিক নির্দেশ করে, ওকে, তড়িতের দিক নির্দেশ করে এইটা। আর এই যে কার্লিং, এই যে তোমাদের আঙুলগুলো কার্ল হয়েছে, আঙুলগুলো কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে এই আঙুলগুলো। তার মানে এই জায়গায় চৌম্বক ক্ষেত্র, যদি এই ছবিটাকেই দেখি, এখানে যে ছবিটা আছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যাবে তোমাদের কি মনে হচ্ছে? ওই ঘুরবে, পেছন দিক থেকে উঠবে, উঠে এদিকে যাবে, ঠিক আছে। আর একটা দেখাই, এই ঘুরবে, ঘুরে পেছন দিক থেকে উঠে এদিকে যাবে, এই, ঠিক আছে, এইভাবে পাক খাবে। কীভাবে পাক খাবে? এইভাবে পাক খাবে, এই, ঠিক আছে। ওই পেছন দিক থেকে উঠবে, উঠে ঘুরে এদিকে যাবে, এইভাবে আসবে। আর তড়িৎ কোন দিকে যাচ্ছে? তড়িৎ যাচ্ছে এইদিকে, কারণ বুড়ো আঙুল এদিকে আছে, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো ডান হাতের বুড়ো আঙুল কী নির্দেশ করবে? ডান হাতের বুড়ো আঙুল রাইট হ্যান্ড থাম রুল বা রাইট থাম রুল বলতে পারে, অনেকে রাইট হ্যান্ড থাম রুলও বলে, ঠিক আছে। তো বলতে পারো রাইট হ্যান্ড থাম রুল বা রাইট থাম রুল। দেখো ম্যাক্সওয়েলের ডান হস্ত নিয়ম বললে ঠিক হতো, বাম হস্ত নিয়ম বলে ভুল হবে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম এটা নয়, সেটা অন্য কিছু নির্দেশ করে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের এখানে কোনো কেস নেই, এখানে অ্যাকচুয়ালি ডান হাতের বুড়ো আঙুল দিয়ে এই নিয়মটাকে দেখানো হয়, ঠিক আছে। চলো, বলছে একটি তড়িৎ ধারাবাহী লুপের ভিতরে যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতে হয়, এ হচ্ছে ধরো একটা লুপ, এ হচ্ছে লুপ, লুপটা কী হয়েছে, এরকম একটা প্লাকার্ডের মধ্য দিয়ে এখানে ঢুকেছে, আর এখানে প্লাকার্ডের মধ্য দিয়ে কী হয়েছে, এটা বেরিয়েছে, ঠিক আছে, ঢুকেছে এবং বেরিয়েছে, ঠিক আছে। তা তুমি যদি এখানে এই ডান হাতটাকে নিয়ে এসো, চলো এই ডান হাতটাকে কেটে যদি এখানে আমি একবার বসাই, চলো এক কাজ করা যাক, ঠিক আছে। তাহলেও কী হবে, মনে রাখবে এক্ষেত্রে ওই ডান হস্ত নিয়মই ব্যবহার করা যায়। ধরো এইভাবে তড়িৎ পরিবাহিত হচ্ছে লুপের, ঠিক আছে, এইভাবে তড়িৎ, যেদিকে আমি টিকগুলো দিচ্ছি এইভাবে লুপের তড়িৎ পরিবাহিত হচ্ছে। এবার তুমি এর যে কোনো একটা অংশে হাতটাকে রাখতে পারো, যেমন আমি যদি বলি তুমি এই লাল জায়গাটাতে তুমি হাতটা রাখলে, ধরো এই লাল এই জায়গাটাতে তুমি হাতটা রাখলে এইখানে, তাহলে এটা কী হয়ে গেল? এটা একটা অ্যাকচুয়ালি বৃত্ত, কি বৃত্ত হচ্ছে অনেকগুলো বক্ররেখার সমষ্টি, আর বক্ররেখাগুলো আবার ছোটো ছোটো সরলরেখারই সমষ্টি হয় বেসিক্যালি, ঠিক আছে। তো আর সরলরেখা কী হয়? ছোটো ছোটো বিন্দুর সমষ্টি হয়। তাহলে এখানে যদি তুমি দেখো, এখানে যদি তুমি এই হাতটাকে রাখো, তাহলে দেখবে থাম ওপর দিকে কাজ করছে, থাম কাজ করবে কোন দিকে? ওপর দিকে কাজ করবে। আর এই যে আঙুলগুলো খেয়াল করো, এই আঙুলগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে ঘুরবে। দেখো এই দেখো, এই আঙুলগুলো না, এই যে থাম কাজ করছে ওপর দিকে, আঙুলগুলো দেখো এই থেকে এইদিকে যাচ্ছে। ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। থাম কোন দিক থেকে কোন দিকে কাজ করছে? দেখো থাম দেখো আপে কাজ করছে, থাম ওপর দিকে, আর এটা কোন দিক থেকে কোন দিকে? এটা এই থেকে এইদিকে যাচ্ছে। তার মানে এখানে যে চুম্বক ক্ষেত্রগুলো তৈরি হবে সেটা এই দিক থেকে এইদিকে তৈরি হবে, ঠিক আছে। এবার এই জায়গায় যদি দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এই জায়গায়, এখানে তুমি যদি দেখো, চলো এটা নীল দিয়ে দেখাই, এখানে যদি তুমি দেখো, এখানে দেখো এই টিকটা কোন দিকে যাবে? টিকটা ডাউনে যাবে, কারণ দেখো টিকটা ডাউনেই আছে, এই যে টিকগুলো কোন দিকে? ডাউনে আছে। তার মানে এখানে যদি দেখো টিকটা ডাউনে আছে, তার মানে এই থামটা কোন দিকে যাবে? এই থামটা যাবে নিচের দিকে। তুমি তোমার ডান হাতটাকে এইভাবে ঠিক নিচের দিকে থামটাকে রাখো, তাহলে দেখবে কার্লগুলো এই দিক থেকে এদিকে আসবে। কোন দিক থেকে কোন দিকে আসবে? এই দিক থেকে এদিকে আসবে কার্লগুলো, এইভাবে আসবে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, এই যদি একটা সমান্তরাল পৃষ্ঠে চিন্তা করো, তাহলে কার্লগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে। আর এখানে কোন দিক থেকে কোন দিকে হচ্ছিলো? এখানে হচ্ছিলো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, ঠিক আছে। দেখো উল্টে গেছে, এখানে কার্লগুলো এদিক থেকে এদিকে হচ্ছিলো, এখানে কার্লগুলো এদিক থেকে এদিকে হবে। যদি এই আঙুলটাকে উল্টো করে এখানে রাখো, তবে তোমাকে ইউজ করতে হবে কি? ডান হাতের বুড়ো আঙুল ইউজ করতে হবে, এবং ডান হাতের আঙুল এবং বুড়ো আঙুল ইউজ করতে হবে, সোজা কথা। ডান হাতের বুড়ো আঙুলকে তুমি দেবে হচ্ছে কোন দিকে? যেদিকে তোমার হচ্ছে তড়িৎ, এখানে তড়িৎ কোন দিকে? নিচের দিকে, সো ডান হাতের বুড়ো আঙুল এখানে আসবে, ঠিক আছে। এবার তুমি চাইলে এই জায়গাতেও করতে পারো, এই যে এখানেও করতে পারো। যদি এখানে করো, দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে করা যায়। যদি তুমি এখানে করো তাহলে কী হবে? এই জায়গায় ধরো বলে এখানে, এখানে এই দিকে প্রবাহিত হচ্ছে, তোমার ডান হাত যাবে এদিকে,
এইভাবে। তখন এখানে কার্লিংটা কেমন হবে? এখানে কার্লিং হবে ওই পেছন থেকে উঠবে এই দিকে যাবে, এখানে বৃত্তে এখানে এইভাবে কার্ল করবে, তাই না? তুমি যদি আঙুলটাকে তোমার ডান হাতের বুড়ো আঙুলটাকে এই তীর চিহ্নের দিকে রাখো, তাহলে বাকি আঙুলগুলো এইভাবে কার্ল করবে, ওই পেছন দিক থেকে গিয়ে সামনের দিক গিয়ে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পার্টে এখানেও তুমি করতে পারো, চাইলে এখানেও করতে পারো, যেখানে যেমন সেখানে তেমনভাবে তোমার দেখাবে। কিন্তু ইউজ আমরা কোনটাকে করছি? ডান হাতের বুড়ো আঙুলকে ইউজ করছি, সোজা কথা বলতে। ঠিক আছে? তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো, এইটা তোমাদের 5/2/2026 পড়া প্রশ্ন, বাট এই ধরনের প্রশ্ন তোমাদের এনসিইআরটির আউট অফ সিলেবাস কোশ্চেন্স। ঠিক আছে? তো এটা কি হয় বলে দিই। ধরো এখানে একটা তোমার পাতা আছে, পাতা মানে কি? পাতা মানে তোমার পেজ আছে। ধরো এখানে একটা পেজ তুমি রেখেছো, পেজ, একটা পেজ রেখেছো, এটা একটা পাতা, পেজ, তোমার খাতার একটা পাতাকে ছিঁড়ে তুমি এখানে রেখেছো, এভাবে রাখবে। এবার এই পাতাতে আমাকে যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস দেখাতে হয়, তাহলে কেমনভাবে দেখাবো? আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, একটা কাজ করি, এখানে আমি সবুজ নিয়ে নিই। দেখো, এই পাতাতে আমি যখন এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকবো তখন এইভাবে আঁকবো, আমি স্ট্রেট লাইন ইউজ করি। এই হচ্ছে তোমাদের ওয়াই গেল, ঠিক আছে, আর এই হচ্ছে তোমাদের এক্স গেল। এই ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। এইটা হচ্ছে তোমাদের ওয়াই অ্যাক্সিস। আমরা যখন গ্রাফ আঁকি তখন এভাবেই তো আঁকি না। আর এটা হচ্ছে তোমাদের এক্স অ্যাক্সিস। এই এখন যেটাতে টিক মারছি এটা হচ্ছে তোমাদের এক্স অ্যাক্সিস। বোঝা গেছে? বোঝা যায়নি কি জিগেছে না বলো? এটা হচ্ছে তোমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওপরটাকে আমরা বলি প্লাস ওয়াই, এদিক এই ডান দিকে গেলে আমরা বলি প্লাস এক্স। ঠিক আছে? এই যেটা উঠে যাচ্ছে এটা প্লাস ওয়াই, নিচে হচ্ছে তোমাদের মাইনাস ওয়াই, এদিকে হচ্ছে আমাদের কি মাইনাস এক্স। ঠিক আছে? এবার এখানে আরেকটা অ্যাক্সিসের কথা তোমাদের জানতে হবে, যেটা 3Dতে কল্পনা করা, সেটাকে বলা হয় জেড অ্যাক্সিস। তোমরা এক্স ওয়াই অ্যাক্সিস সম্পর্কে পরিচিত। জেড অ্যাক্সিসটাকে চলো আমি লাল কালিতে আঁকি। ঠিক আছে? জেড অ্যাক্সিস কেমন? জেড অ্যাক্সিস হচ্ছে এই পাতার তলা দিয়ে ঢোকে, আমি দেখাই, এরকম অংশ দিয়ে বেরোবে, এই পাতার তলা দিয়ে ঢুকলো। ঠিক আছে? জেড অ্যাক্সিস এই পাতা ফুঁড়ে তলা দিয়ে ঢুকলো আর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে আশা করি বোঝাতে পারছি জেড অ্যাক্সিস কীভাবে কাজ করে। এই জায়গাটা ডটেড কেন? এটা পাতার তলা দিয়ে ঢুকেছে। ঠিক, এই হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে? বোঝাতে পারছি? পাতার তলা দিয়ে ঢুকে এখান দিয়ে ফুঁড়ে বেরোচ্ছে, এই হচ্ছে জেড অ্যাক্সিস। এবং এখানে প্রত্যেকটা অ্যাক্সিস একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাক্সিস এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সঙ্গে থাকে, এটাকে আমরা বলি জেড অ্যাক্সিস। এটা হচ্ছে প্লাস জেড, নিচে হচ্ছে মাইনাস জেড। ঠিক আছে? তার মানে আমরা খাতায় যেটা অ্যাকচুয়ালি আঁকি যে ওয়াই অ্যাক্সিস, ওপরে প্লাস ওয়াই, এদিকে মাইনাস ওয়াই, এদিকে প্লাস এক্স, এগুলো হচ্ছে বেসিক্যালি কি? এগুলো যে এই যে আমার যে স্ক্রিনটা, এই যে লেখার যে স্ক্রিন, এটাই তো আমার অ্যাকচুয়ালি খাতা এখানে। ঠিক আছে? কিন্তু খাতায় যখন আমরা আঁকি তখন ওটা 2Dতে থাকে, আর 3Dতে ভিউ এরকম হয়। ঠিক আছে? এবার আমরা এখানে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ বলে 3টে জিনিস আমাদের হয়। ঠিক আছে? দেখি যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বা ভেক্টর গুণনে না তোমাদের এটা করানো যায়, যদি ডাইরেক্ট করানো যায় তো ডাইরেক্টই করাবো, কারণ তোমাদের মাথাটা ঢুকবে না, কারণ যাতে তোমাদের 11-12 ফিজিক্স পড়া নেই। ঠিক আছে? তো ওই জন্য আমি ওটা অ্যাভয়েড করার, আমি অনেক এখানকার আগের যে অনেক কোশ্চেন্সে বায়ার সেভার ল ইউজ করলে ডাইরেক্ট বেরিয়ে যায় নর্থ না সাউথ, বাট তোমাদের তো আমি এবার দেখাতে পারবো না। ঠিক আছে? তো সেই জন্য আমি এখানে কী করবো, আমি ডাইরেক্ট তোমাদের এইভাবে তোমাদের দেখছি প্র্যাকটিক্যালি তোমাদের কতটা দেখানো যায়। দেখো, এখানে আমি একটা হাতের ছবি তোমাদের জন্য এঁকেছি। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ঠিক আছে? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড। ঠিক আছে? ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলে আমরা কী কী পাই? আমরা পাই এই তর্জনীকে পাই। ঠিক আছে? আমরা কাকে কাকে পাই? আমরা পাই এই তর্জনীকে। এইদের তর্জনী, এই যে তর্জনী, এই তর্জনী কাকে নির্দেশ করে? এই তর্জনী নির্দেশ করে আইকে, মানে কারেন্টকে নির্দেশ করে। ঠিক আছে? তর্জনী নির্দেশ করে ম্যাগনেটিক ফিল্ডকে, ভুল হলো। আর এই যে তোমাদের এইটা অর্থাৎ মধ্যমা, এটা নির্দেশ করে আইকে, মানে কারেন্টকে নির্দেশ করে। ঠিক আছে? কারকে নির্দেশ করে? কারেন্টকে। আর এই যে তোমাদের এইটা অর্থাৎ বুড়ো আঙুল, এটা নির্দেশ করে তোমাদের বল বা ফোর্সকে, এফকে। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। কি বললাম? তর্জনী নির্দেশ করে তোমাদের এমকে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? আর মধ্যমা নির্দেশ করে তোমাদের কারেন্টকে। কারেন্ট ইংরাজি হচ্ছে, আমরা আই দিয়ে ডিনোট করি কারেন্টকে। কি হলো?
এম লিখছি বারবার, কিন্তু খিচুড়ি পাকাচ্ছে। ঠিক আছে। তো এইবার এই চিত্রটাকে আমি যদি এখান থেকে তুলে এইখানে আনি তাহলে কেমন দেখতে লাগবে দেখো। প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে একটি সোজা পরিবাহকে এক্স প্লাস এক্স মানে কোন দিকে? এই দিকে, এই যে প্লাস এক্স, এই দিকে তোমাদের কী হবে? তড়িৎ ধারা বইছে, মানে এই দিকে তোমাদের কি বইছে? এইদিকে তোমাদের বইছে হচ্ছে তড়িৎ ধারা। ত ফর তড়িৎ লিখে দিলাম, তড়িৎ বইছে, ঠিক আছে, তড়িৎ বইছে। আচ্ছা, আর ওয়াই এর দিকে কি রয়েছে? তোমাদের চুম্বক ক্ষেত্র, মানে এদিকে তোমাদের কি রয়েছে? তোমাদের চুম্বক ক্ষেত্র রয়েছে, চুম্বক, চয়েসু বলে লিখে দিলাম। এই তোমাদের কি রয়েছে? চুম্বক ক্ষেত্র। তাহলে পরিবাহকের গতির দিক কি হবে? গতির দিক দেখো, এই ফোর্সের যেদিকে বল কাজ করবে সেদিকেই গতি হবে। যেদিকে বল কাজ করবে, ফোর্স কাজ করবে, ফোর্স যেদিকে সেদিকে তো গতি হয়, আমরা সবাই জানি, সেদিকে গতি হবে। তার মানে গতির দিক হবে জেডের দিকে। দেখো এই চিত্রটাকে এখানে কল্পনা করে দেখো, আমি চিত্রটাকে এর উপর বসিয়ে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে। এক মিনিট, দেখো এই চিত্রটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে তর্জনী, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? সেটা রিপ্রেজেন্ট করছে চুম্বক ক্ষেত্রকে। এই যে তোমাদের মধ্যমা, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? তড়িৎকে। আর এই যে বুড়ো আঙুল, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? ফোর্স বা গতিকে, মানে বল বা মোশনকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে বুড়ো আঙুল কোন দিকে রিপ্রেজেন্ট করছে? জেডের দিকে রিপ্রেজেন্ট করছে, মানে জেডের দিকেই তোমাদের বল বা গতি কাজ করবে। তাহলে অ্যান্সার কী হবে? জেড। এবং জেডের কোন দিকে? প্লাস জেডের দিকে, ওপর দিকে। ওপর দিকে আমাদের কোন দিক? ওপর দিকে আমাদের কোন দিক? প্লাস জেডের দিক। নিচের দিকে আমাদের মাইনাস জেডের দিক। তো জেড কোন দিকে কাজ, সরি, বল বা গতি কোন দিকে কাজ করবে? প্লাস জেডের দিকে কাজ করবে। এটা তোমাদের ভেক্টর গুণন পদ্ধতি বা ওই আইন, মানে যে ল আছে ওই ল দিয়েও, ঠিক আছে, প্রুফ করা যায়। বাট স্টিল আমি তোমাদের এখানে করলাম না, এটা তোমাদের ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস অনুযায়ী আসে, ঠিক আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ক্লিয়ার হলো আশা করি। এইটা তোমাদের আমি এখানে কনভার্ট করে দেখালাম যে এটা কীভাবে কাজ করছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলেছে ব্যাসার্ধ আর বিশিষ্ট একটি পাকের কুণ্ডলী কেন্দ্রে বি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটা জিনিস মাথা রাখবে, পাক যত বাড়বে, খুব ইম্পর্ট্যান্ট, পাক যত বাড়বে বি তত বাড়বে। কিন্তু আমি তোমাদের আগেরবার বলেছিলাম রেডিয়াস যত কমবে বি তত বাড়বে। তার মানে পাকের সঙ্গে এর সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে। বি এর সঙ্গে পাকের সম্পর্ক কী এলো? সমানুপাতিক। এন টার্নস, ঠিক আছে, এন মানে এখানে পাক সংখ্যা, সম্পর্ক সমানুপাতিক। কিন্তু বি এর সাথে, ঠিক আছে, কিন্তু বি এর সাথে তোমাদের আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। বলো বুঝলে কিনা? বোঝা গেছে? ইয়েস নো বলো। বি এর সঙ্গে পাকের সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বি এর সঙ্গে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এবার দেখো ফার্স্ট কেস নম্বর 1। কেস নম্বর 1-এ কি? যখন একটা পাক ছিল 1, তখন চৌম্বক ক্ষেত্র কত ছিল? চৌম্বক ক্ষেত্র ছিল বি, ঠিক আছে। পাক এন করা হলো, দেখো বলেছে একই এন পাক, তার মানে পাক যখন এন করা হচ্ছে, তার মানে 1-এর সঙ্গে এন গুণ হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্র কী হবে? এন টাইমস বেড়ে যাবে, চুম্বক ক্ষেত্র হবে এন বি। তার মানে এখন চুম্বক ক্ষেত্র কত আছে? এন বি। এটা গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কী করা হচ্ছে? দেখো ব্যাসার্ধ আর বাই এন করে দেওয়া হয়েছে। আগে ব্যাসার্ধ ছিল আর, পাক ছিল একটা। যখন ব্যাসার্ধ আর পাক ছিল এক, তখন চৌম্বক ক্ষেত্র কী ছিল? চৌম্বক ক্ষেত্র ছিল হচ্ছে তোমাদের বি। এখন এন টাইমস করে দেওয়া হয়েছে পাক, তাহলে পাক যত বাড়বে চৌম্বক ক্ষেত্র তত গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এন বি হয়ে যাবে, এন টাইমস বেড়ে যাবে, এন বি হয়ে যাবে। বোঝাতে পারছি কি পাচ্ছি না বলো? আগে ছিল 4, তখন ছিল 3। এখন যদি 4-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 4 যদি 2 গুণ হয় 3ও তবে 2 গুণ হয়ে যাবে, একটা এরকম সম্পর্ক হচ্ছে, ঠিক আছে। বোঝাতে পারছি? সমানুপাতিক সম্পর্ক হলে এরকম হয়। এবার দ্বিতীয় কেসে কি বলছে? এখানে তো পাক বাড়ানো হয়েছিল, এবারে বলছে ব্যাসার্ধকে, আগে আর ছিল এখন আর বাই এন করে দেওয়া যাচ্ছে। দেখো ব্যাসার্ধ যদি আর বাই এন হয়ে যায়, ঠিক আছে, ভালো করে ভাবো, আগে যখন আর ছিল তখন চৌম্বক ক্ষেত্র ছিল বি, এখন পাক বাড়ানো হলো এন টাইমস, চুম্বক ক্ষেত্র এন টাইমস বেড়ে গেল, এন বি হয়ে গেল। এখন ব্যাসার্ধকে করে দেওয়া হচ্ছে আর এন, তাহলে চৌম্বক ক্ষেত্র কী হয়ে যাবে? অলরেডি এন বি হয়ে গেছে, আর আর কোথায় আসে? তলায় আসে, তার মানে আর বাই এন হয়ে যাবে, এই যে আর বাই এন। এখন দেখো যেটা
তলাতে আছে, মানে এন বি এর তলাতে আর বাই এন আছে, মানে এন কী হবে, উপর দিকে উঠে যাবে, এটা হয়ে যাবে এন এ স্কোয়ার বি। এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে এন এ স্কোয়ার বি। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস আর নো বলো। এবার তুমি বলবে যে স্যার আটটা তাহলে কাটলো কী করে, এই যে আটটা ওড়ালেন কেন? দেখো, আগে যখন পাকটা এক ছিল তখন চুম্বক ক্ষেত্র ছিল বি। আগে যখন পাক এন টাইমস হলো তখন চুম্বক ক্ষেত্র কী হবে, এন বি বাই আর হবে। অ্যাকচুয়াল ফর্মুলাটা তো এইটা, যেহেতু বি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, এন এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু বি এর সাথে যেহেতু আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে আমরা বিকে যদি আমরা লিখি তাহলে আমরা কী লিখবো, এন বাই আর লিখবো। বিকে যদি আমরা লিখি তাহলে এন বাই আর লিখবো না? যেমন পাওয়ারের সঙ্গে ভোল্টেজের স্কোয়ারের সম্পর্ক সমানুপাতিক, ভালো করে বুঝবে। আর পাওয়ারের সঙ্গে রোধের সম্পর্ক কী হবে, ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা কী লিখি, পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর লিখি না? ঠিক আছে, ঠিক তেমনই, ঠিক সেম ফর্ম্যাট এখানে যেভাবে লিখি সেম ফর্ম্যাটে এটাকেও আনা যায়। ঠিক আছে, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু এন বাই আর। এই যে তাহলে ওয়ান ছিল যখন তখন বি ছিল, ওয়ান ইন্টু এন হলো মানে এন বি বাই আর হলো, তাহলে অলরেডি এন বি বাই আর তো আছেই। ঠিক আছে, অলরেডি এন বি বাই আর আছে, এই আর কী হয়, কেটে বেরিয়ে যায়। আমার কথা বোঝাতে পারছি নাকি পাচ্ছি না বল? না স্যার, আমার মাথায় ঢুকছে না স্যার। আচ্ছা ঠিক আছে, চলো একদম ক্লিন করে বোঝানো যাক এই জায়গাটাকে। চলো 1 মিনিট। আসলে এটা একটু হায়ার লেভেলের ফিজিক্সের পার্ট, কিন্তু জানি না এনসিইআরটিতে নেই, অথচ দিয়েছে। আমি চলো আরেকবার প্রথম থেকে বোঝাচ্ছি তোমাদের, ভালো করে বুঝবে একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট। কেস নম্বর ওয়ানে কী হচ্ছে, কেস নম্বর ওয়ানে পাক ছিল একটা, পাক ছিল এক। ঠিক আছে, ব্যাসার্ধ ছিল আর, তো বি কী ছিল, বি ছিল বি, তাই না? এইটা হচ্ছে তোমাদের পাক সংখ্যা, এটা হচ্ছে তোমাদের রোধ। ঠিক আছে, সরি ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমাদের পাক সংখ্যা, আর চৌম্বক ক্ষেত্র ছিল এইটা। এবার এই পাক সংখ্যাটা এন করে দেওয়া হলো, এন টাইমস হয়ে গেল। তখনও ব্যাসার্ধ কী আছে, আরই আছে। তাহলে ব্যাসার্ধ যখন সেমই আছে, দেখো সেম আছে, তো বাড়বে কার জন্য, এর জন্য বাড়বে। এটা তো সেমই আছে, এটা তো কমছে না বা বাড়ছে না, এর জন্য বাড়বে। এর জন্য বেড়ে কী হয়ে গেল, এটা এন বি হয়ে গেল। এটা কমে কী হয়ে গেল, মানে বেড়ে কী হয়ে গেল, এন বি, এন টাইমস বি হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো, এবারে এনকে ঠিক রেখেছে। ঠিক আছে, আরকে করে দিয়েছে আর বাই এন, আরকে করে দিয়েছে কি, আর বাই এন। আর বাই এন মানে কি, ধরো আগে 4 ছিল, এই আটটা ধরো আগে কত ছিল, আগে ছিল 4। এখন আরকে করে দিয়েছে 4/2। এনের ভ্যালু কত, ধরো এনের ভ্যালু হচ্ছে 2। এখন 4কে করে দিয়েছে 4/2, মানে এখন আর কত হয়ে গেছে, আরকে করে দিয়েছে 4/2, মানে কত হয়ে গেছে, 2। আমরা এখানে কি বলেছি, আর যদি কমে তাহলে বি কী হবে, বি বাড়বে। তাহলে তুমি বলো, আর যেহেতু এন টাইমস কমছে, আর বাই এন মানে কি, আর এন টাইমস কমে গেল, যেমন 4/2 মানে কি, 4 দুভাগ কমে গেল, তার মানে 2 চলে এলো। তেমন আর বাই এন মানে কি, আর এন ভাগ কমছে, তাহলে এন বি কী হবে, আবার এন ভাগ বেড়ে যাবে, কারণ আর কমলে বি বাড়ে। তাহলে এটা এন তো আগেই ছিল, এন বি তো আগেই ছিল, ভালো করে বোঝো, গুটুন দিলাম না, এন বি তো আগেই ছিল, আবার এন টাইমস বাড়বে কারণ আর এন টাইমস কমছে, তো এখানে কী হবে, এন হয়ে যাবে। এইটা সবথেকে সহজ ব্যাখ্যা হলো এন স্কোয়ার বাই বি। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এন স্কোয়ার বি, ফার্স্ট অপশন হবে। এখনও যারা বুঝতে পারোনি তার জন্য আরেকবার বোঝাচ্ছি, এটা লাস্টবার, আর পারবো না। ঠিক আছে, চলো শোনো, ভালো করে বোঝো, ভালো করে মাথা একদম বার করে, এটা ওটা সেটা ফুল বার করো আগে মাথা থেকে, একদম মাথা, দেখো ভর্তি কাপে চা ভরা যায় না, খালি কাপ খালি মগ তবেই তুমি জলটা ভরতে পারবে। অলরেডি জল ভরা থাকে তাহলে তুমি চা ভর্তি করো, তোমার মাথা যদি কনফিউশন দিয়ে ভরা থাকে তাহলে তুমি আমি যা বলবো তা বুঝতে পারবে না, আগে ফাঁকা করে ফেলো কিছু সব কিছু। এবার শোনো কী বলছি, আমি এখানে দুটো কথা বলেছি। আমি কী বলেছি, আমি বলেছি যদি পাক বাড়ে তো বি বাড়বে। তো দেখো, আগে পাক ছিল 1, ব্যাসার্ধ ছিল আর, চৌম্বক ক্ষেত্রের পরিমাণ ছিল বি। ওকে গুড, এটা এখানে দেওয়া আছে, এই ফার্স্ট লাইনটাকে পড়ো, ফার্স্ট লাইনটায় দেওয়া আছে, এটা আমি বলছি না, এটা লাইনটাতে এখানে যা লেখা আছে সেটাকে আমি শর্টে এখানে লিখেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এখন কি করছো, একই তারকে এন পাক দিচ্ছে, তার মানে প্রথম কেসে কী হলো, কেস নম্বর 1-এ কী হলো, এই 1টার 1 থাকলো, 1টা এন ইন্টু 1 হয়ে গেল, মানে এন টাইমস হয়ে গেল। ঠিক আছে, এন টাইমস। তাহলে এন টাইমস যদি পাক হয়, আর তো সেমই আছে, তাহলে আরের জন্য এখানে কোনো প্রভাব পড়বে না, কারণ আগেও আর ছিল, এখনও আর একই আছে, কিন্তু পাকটা এন হয়ে গেছে। তাহলে পাক যদি বাড়ে
তাহলে বিও বাড়বে। কত বাড়বে? পাক যে হারে বাড়বে বি সে হারে বাড়বে। পাক আগে 1 ছিল, এখন হয়ে গেছে n, তো বি আগে বি ছিল, এখন হয়ে যাবে n টাইমস বি, মানে n ইন্টু বি। ঠিক আছে, গেল। এবার পরের স্টেপে কী বলছে? পরে বলছে এনটাকে ঠিক রাখো, এন এক রাখো। এ দেখো, প্রথমে তারের পাক বাড়ানো হয়েছে, তারপর ব্যাসার্ধ কমানো হয়েছে। দেখো আগে ছিল আর, এখন হয়ে গেছে আর বাই এন, তার মানে আর কত হারে কমেছে? এন হারে কমে গেছে। আর যদি এন হারে কমে যায় তাহলে বি এন হারে বাড়বে। দেখো এই দেখো সম্পর্ক কি, আর যত কমবে বি তত বাড়বে, আর যদি এন হারে কমে তো বি এন হারে বাড়বে। তো এখানে অলরেডি এন বি ছিল, এখানে আবার এন গুণ হয়ে যাবে, কারণ এটা এন হারে কমেছে, তো এটা এন হারে বাড়বে, তো এন স্কোয়ার বি, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আগেরটা থেকে এটা আশা করি এক্সপ্লেনেশনটা ইজি হলো। ওকে, চলো। আমার ব্যাপার কি বলো তো, আমি যতক্ষণ না বুঝিয়ে নিজে না শান্তি পাই ততক্ষণ পর্যন্ত বোঝাতে থাকি। এই জন্য অনেকে বলে স্যার আপনি তো বকেন কেন, অনেকেই দেখি ভিডিওতে করে, তারা তো এটা বোঝে না যে বকা আর পড়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, বকছি না আমি এখানে, তোমাদের কারুর মাথায় তাড়াতাড়ি ঢুকছে, কারুর মাথায় দেরি করে ঢুকছে, সবাই তো আমার ছাত্র বা ছাত্রী, তাদের সবাইকে বোঝাতে হবে। তো সেই বেসিসে আমি বারবার বলার চেষ্টা করি, কারণ এই জিনিসগুলো এমনি একটু জটিল, কোর ফিজিক্সের জিনিস। এখানে 15টা কী বলে দেখো এতক্ষণ হয়ে গেছে, কিন্তু 15টা কোশ্চেন্সই হয়েছে, কিন্তু এই কোশ্চেন্সগুলো থেকে তুমি যে কনসেপ্ট পাচ্ছ, যদি এরকম ধরনের প্রশ্ন এবারেও পড়ে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে পারে। তুমি বলতে এই প্রশ্ন কি পড়েছে? হ্যাঁ, 22/12/2025 পড়েছে ফার্স্ট শিফটে। কী পড়েছে? একটি নির্দিষ্ট পদার্থের তারের দৈর্ঘ্য হচ্ছে এল, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, রোধ হচ্ছে আর, আয়তন অপরিবর্তিত রেখে তারটিকে দ্বিগুণ দৈর্ঘ্যের করা হলে নতুন রোধ কী হবে? দুর্দান্ত কোশ্চেন্স। এরকম দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন্স তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এবারে। ঠিক আছে, আমরা অলরেডি কী জানি? আমরা অলরেডি জানি যে রোধাঙ্ক চেঞ্জ হয় না। ঠিক আছে, তো রোধাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্কের চিহ্ন। রোধাঙ্ক ইকুয়াল টু কি আমরা জানি? আর ইন্টু এরিয়া, আর ইন্টু এরিয়া বাই এল। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে এরিয়া চেঞ্জের কথা বলেনি, বলেছে আর চেঞ্জের কথা। আমরা জানি এরিয়ার সাথে যখন আমরা উচ্চতাকে গুণ করি, তাই না? ধরো এখানে একটা তোমাদের, বা এরকম, চলো এরকম দেওয়ার দরকার নেই, আমি একটা গোলই আঁকছিলাম অ্যাকচুয়ালি, যেহেতু এটা চোঙাকৃতি হয় সেটা আমি একটা গোল আঁকছিলাম। এইটা হচ্ছে তোমাদের, ধরো এখানে একটা তোমাদের চোঙ রয়েছে, তাহলে এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার ক্ষেত্রফল কী হবে? বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, ধরো এরিয়া, বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, তার সঙ্গে এই হাইটটাকে গুণ করলে আমরা চোঙের আয়তন পাবো কি পাবো না? তার মানে চোঙের আয়তন অলওয়েজ আমরা কী পাই? এরিয়া ইন্টু এইচ। এখন দেখো একটা তারকে যদি আমরা কল্পনা করি, একটা তার কিন্তু একটা চোঙই হয়। ঠিক আছে, তার কিন্তু একটা চোঙ, যার এইটা হচ্ছে তোমাদের, খেয়াল করো, এই দিস ইস, এই যে এইটা হচ্ছে কি তোমাদের লেন্থ আমরা বলি, এটাকে আমরা লেন্থ বলছি, কিন্তু এটাই তো হাইট, এই যে এইটা। এখানে এইচ ইকুয়াল টু এল, এই যে আমরা যখন শুয়ে রাখছি তখন এইচ ইকুয়াল টু এল, আর এইটা কি? এইটা হচ্ছে আমাদের এরিয়া, এই যে এইটা। এখানে আমাদের ব্যাস দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে। ঠিক আছে, তাই এখানে আমাদের ক্ষেত্রফলই দেওয়া আছে, দেখো এ, টোটাল ক্ষেত্রফলটা এ আকারে দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেয়নি, পুরো ক্ষেত্রফলটা এখানে দিয়ে দিয়েছে এ। তাহলে মানে আমাদের আয়তন কী হবে? এখানে আমরা যদি আয়তনকে ক্যালকুলেট করি, আমাদের আয়তন কী হবে? আয়তন হবে তোমাদের এ ইন্টু এল। এখানে আয়তন কিন্তু এ ইন্টু এল হয়ে যাবে। আগের বার হাইট হচ্ছিল, কারণ আমরা এখানে এটাকে উঁচু অবস্থায় লম্বালম্বি রেখেছিলাম বলে এখানে হাইট হচ্ছিল। এবার আমাদের সেটা নয়, যখন আমরা শুয়ে রাখবো তখন লেন্থ ইজ দ্য হাইট। ঠিক আছে, তো এরিয়া ইন্টু এল হবে। এইটা বুঝলে কিনা বলো? দেখো আমি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট করতে যাই, তোমরা বলছো এইসব কোশ্চেন করতে সময় লাগবে। আরে বাড়িতে প্র্যাকটিস করো না, সময় লাগবে তো ওখানে লাগবে। তুমি ছেড়ে আসা প্ল্যান করছো? আমি প্রথমেই বলেছি, যদি ছেড়ে আসা প্ল্যান থাকে তাহলে ভাই তোমার চাকরি পাওয়ার বয়স হয়নি। ঠিক আছে, এসব জিনিস নিতে হবে। বাড়িতেই নিতে পারছো না তো ওখানে কোথা থেকে নেবে? বাড়িতেই কনফিডেন্স পাচ্ছ না, পাখার তলায় বসে মায়ের হাতের ভাত খেয়ে কনফিডেন্স পাচ্ছ না যে বিছনায় বসে এটা করার, তাহলে ওখানে খাক কনফিডেন্স পাবে? বাড়িতে চেষ্টা করো, তবে তো কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, তো একটি নির্দিষ্ট পদার্থের তারের দৈর্ঘ্য, একবার পড়ি, আমি বকতে গিয়ে ভুলে গেছি। একটি নির্দিষ্ট পদার্থের তারের দৈর্ঘ্য কত? এল। ওকে, এল, এই যে এল, এটা বড় হাতের হবে, আমি ছোটো হাতে দিয়েছি, চলো এটাকে একটু বড় হাতের করে দেই। তোমরা আবার বড় হাতে না দেখলে ভাববে স্যার বড় হাতের করা আছে, আমি ছোটো হাতে করেছেন কেন? তো এটা তারের দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে ওকে, আর কি বলেছে? আর তোমাদের বলে তোমরা পড়তে থাকো, করতে থাকো, ট্রাই করো, ট্রাই না করলে হবে না। আমার বকাবকি কিন্তু অসুবিধা হচ্ছে, ওকে ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো। ঠিক আছে, ভিডিওটা পজ করো, ট্রাই করো, আমার কথা শুনতে হবে না, নিজে ট্রাই করো। আয়তন অপরিবর্তিত রাখা হয়েছে, আয়তন রেখে তারটাকে দ্বিগুণ দৈর্ঘ্যের করা হচ্ছে। তারটাকে কি করা হচ্ছে? দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হচ্ছে। ভাবো ভালো করে, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে নতুন রোধ কী আসবে? দেখো এখান থেকে আমরা আর ইকুয়াল টু কী পাচ্ছি? এখান থেকে আমরা আর ইকুয়াল টু পাচ্ছি, ভালো করে বোঝো, পি ইন্টু এল বাই এরিয়া, পি ইন্টু
আর ইকুয়াল টু কী পাচ্ছি, পি ইন্টু এল বাই এরিয়া পাচ্ছি। এইটাই তো আমরা রোধ পাচ্ছি। আগে রোধ ছিল এইটা, রোধ 1 ছিল এইটা। এখন যদি এরকম করি তাহলে রোধ আমাদের চেঞ্জ হবে। আগে রোধ ছিল এইটা, আগে রোধ ছিল এইটা, ঠিক আছে। এখন রোধ কী হবে, রোধ আমাদের চেঞ্জ হবে। বুঝতে পারছো আশা করি। তো নিউ রোধ কী হবে আমাদের, নিউ রোধ আমাদের কী হবে, নিউ রোধ আমাদের হবে পি ইন্টু এল। দেখো এল দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে এল দ্বিগুণ করলে তুমি, যাই হোক তোমাদের এখানে বড় হাতে দেওয়া আছে তো আমি বড় হাতের করে দিই, দৈর্ঘ্যকে তুমি এখানে দ্বিগুণ করে দিলে, চলো দ্বিগুণ করলে, কিন্তু এরিয়া তুমি চেঞ্জ করোনি। এরিয়া কী আছে, এরিয়া তোমাদের সেম আছে। এরিয়া কী আছে, এরিয়া তোমাদের সেম টু সেম আছে। আর এরিয়াকে এরিয়া না লিখে এ বলে লেখো, এরিয়াকে এরিয়া না লিখে এ বলে লেখো, কারণ এখানে এরিয়াকে এ বলে দেওয়া আছে, ডিনোট করা আছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো ভালো, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটুকু দাগাবো সেটুকুকে দেখবে। এইটুকু কি আগে আমাদের ছিল, এই যে এইটুকু, এই যে এইটুকু পার্ট কি আমাদের আগে ছিল, এই যে পি ইন্টু এল বাই এ, এই যে পি ইন্টু এল বাই এ, এটা তো ছিল। আর এইটা ইকুয়াল টু কি, এই যে এইটা ইকুয়াল টু কি, এই যে যেটুকু লাল দাগিয়েছি এইটা ইকুয়াল টু তো আর, শুধু এখানে একটা 2 এক্সট্রা অ্যাড করা হচ্ছে, তাহলে 2r, মানে অ্যান্সার কী হবে, 2r হবে। ব্যাস কত। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা সবাই এটাই করেছো, একদম এটাই করেছো, যে 2r স্যার অ্যান্সার হবে। 2r অ্যান্সার নয়, ঠিক আছে। 2r ইজ নট দ্য অ্যান্সার। 2r কেন অ্যান্সার নয়, কেন অ্যান্সার নয় 2r, কারণ আমি এখানে এরিয়াকে 1 রেখেছি, এরিয়াকে 1 রাখতে বলেনি, আয়তনকে 1 রাখতে বলেছে। অলওয়েজ মাথা রাখবে, আয়তন যদি 1 রাখা হয়, আয়তন সেম কিন্তু লেন্থ বাড়ছে, তাহলে এরিয়া হাফ হয়ে যাবে। লেন্থ যদি বাড়ে, লেন্থ যে হারে বাড়বে, লেন্থ যে হারে বাড়বে এরিয়া সেই হারে কমবে আয়তন সেম রাখলে। আয়তন যদি সেম, লেন্থ যে হারে বাড়বে এরিয়া সেম হারে কমে যাবে, সেই হারে কমে যাবে, ঠিক আছে, সেই হারে কমবে। এটা অলওয়েজ মাথা রাখবে। বুঝলে কি বুঝলে না বলো। আয়তন যখন সেম, লেন্থ যে হারে বাড়বে এরিয়া সেম হারে সেই হারে কমবে। তাহলে এখানে এরিয়া সেম রাখতে বলেনি, আমরা আগের এরিয়া এখানে এরিয়া কী করে বসালাম, লেন্থ যেহেতু দ্বিগুণ হচ্ছে, দেখো দৈর্ঘ্যকে দ্বিগুণ করছো, তাহলে এরিয়া হয়ে যাবে হাফ। এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে হাফ। ভালো করে বোঝো, লেন্থ যখন তুমি দ্বিগুণ করছো না, তখন এরিয়া হয়ে যাবে হাফ, ঠিক আছে। এরিয়া আগের বারের এরিয়া এখনকার এরিয়া হাফ হয়ে যাবে। এইবার তুমি এইটুকুকে চিন্তা করো, এইটুকুকে চিন্তা করো, এই যে এখানে লাল দাগ দিয়ে লাভ নেই, 8 লাইন আমাদের করতে হবে। 8 লাইন কীভাবে করবো দেখো, আমরা এখানে আমরা লাল, এই 2r কিন্তু অ্যান্সার নয়, 2r ইজ নট দ্য অ্যান্সার। এবার এখানে তাহলে কী হচ্ছে, রোধাঙ্ক ইন্টু 2l বাই এ, আর এই 2টা চলে যাবে আবার ওপরে, মানে ইন্টু 2। তার মানে এখানে ভ্যালুটা কী আসছে, রোধাঙ্ক ইন্টু এল বাই এ ইন্টু 4। এবার এইটুকুর কথা চিন্তা করো, এই যে যেটুকু আমি তোমার দেখাচ্ছি, ঠিক আছে, এইটুকুর কথা চিন্তা করো কী হলো। এবার এইটুকু কথা চিন্তা করো, এই যে এইটুকুকে তোমরা আগে পেয়েছো, এইটুকু ইকুয়াল টু কি, এইটুকু ইকুয়াল টু আর, এই যে এইটুকু ইকুয়াল টু কি, এইটুকু ইকুয়াল টু আর, তার মানে অ্যান্সার হবে তোমাদের 4r। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো। আমি তো এখানে তোমাদের অঙ্ক কষে একদম ভুলটা কী ভুলটা হয়, ঠিকটা কী সবই দেখালাম, কেন ঠিকটা অ্যান্সার 4r হবে সেটাও তোমাদের এখানে বলে দিয়েছি, লজিকটা এখানে বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তোমরা এখানে জানো যে এরিয়া সেম রাখলে কেন হয়, দেখো ভলিউম মানে হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু কী হয়, লেন্থ ইন্টু তোমাদের কী হয়, তোমাদের এরিয়া হবে, এটা হয়, মানে হাইট ইন্টু এরিয়া, বাট আমরা এখানে লেন্থ ইন্টু এরিয়া ধরবো। এবার তুমি ভাবো একটা জিনিস, ধরো ভলিউম হচ্ছে তোমার 6, ধরে নাও ভলিউম হচ্ছে তোমার 6, তোমার লেন্থ ছিল কত, লেন্থ ছিল হচ্ছে তোমাদের 6 না বলে 8 করি, ধরো ভলিউম হচ্ছে 8, লেন্থ ছিল কত, লেন্থ ছিল ধরো 2 মিটার, ঠিক আছে, আর এরিয়া ছিল ধরো 4 মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার তুমি কী করছো, লেন্থ বাড়াচ্ছ, ধরো এখানে লেন্থ বাড়াচ্ছ, এই যে 2 ছিল, 2টাকে তুমি কী করে দিলে, এই কালিটা নিচ্ছি, আচ্ছা এই কালি নিতে হবে না, এইটা নিচ্ছি, 2টাকে তুমি কী করে দিলে, 2টাকে তুমি 4 করে দিলে, ডবল করে দিলে, কিন্তু ভলিউম তোমাকে 8ই রাখতে হবে, তাহলে এরিয়া তোমাকে হাফ করতে হবে কি হবে না, দেখো 4 থেকে এটা 2 হয়ে গেছে,
এটা দেখো 2 থেকে 4 হয়ে গেছে, এরিয়া কিন্তু এখনও 8 আছে। এর থেকে কী বুঝলে তুমি? লেন্থ যখন বাড়বে এরিয়াকে সমহারে কমাতে হয়, তবেই ভলিউমকে সেম রাখা যায়। এইটাই হচ্ছে আমি এখানে বলেছি তোমাদের। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে অ্যান্সার কত হবে? 4R উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটাকে তোমার ডাইরেক্ট কী করে মনে রাখতে পারো? ডাইরেক্ট মনে রাখতে পারো এইভাবে, যে আয়তন অপরিবর্তিত রেখে তারটিকে দ্বিগুণ দৈর্ঘ্যের করলে নতুন রোধ কিন্তু আগের রোধের 4 গুণ হয়ে যায়। এটাই অঙ্ক কষে বার করলে এটা তোমার ডাইরেক্ট মনে রাখতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে দেখো। 15 ওহম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক ইস্ত্রি 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হয়েছে। 1 মিনিটে কতটা তাপ উৎপন্ন হবে? দেখো আমরা জানি হিট ইকুয়াল টু কী জানি আমরা? আই স্কোয়ার আর টি। এটা আমরা জানি হিট ইকুয়াল টু, আমরা কি জানি? আই স্কোয়ার আর টি। এটা আমরা জানি হচ্ছে হিট ইকুয়াল টু। ঠিক আছে, আবার আমরা এটাও জানি যে ভি বাই আই ইকুয়াল টু আর, তাই না? আমরা এটা জানি ভি বাই আই ইকুয়াল টু আর, এটা আমরা জানি। ঠিক আছে, তো হিট ইকুয়াল টু কী হবে? আই স্কোয়ার তো আছেই। ঠিক আছে, আর এখানে আর ইকুয়াল টু কী হবে? ভি বাই আই ইন্টু তোমাদের কী হবে? টি। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা কী পাচ্ছি দেখো, এই আই কেটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আই কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে কি থাকছে? আই ইন্টু ভি ইন্টু টি। এ আমাদের থাকছে আই ইন্টু ভি ইন্টু টি। এবার আবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু রোধের কথা বলেছে। এই যে রোধের কথা বলেছে, দেখো ভালো করে, রোধ বলেছে। তাহলে এই রোধ দিয়ে আমরা যদি রোধ কত? রোধ হচ্ছে আমাদের 15 ওহম। রোধ কত আমাদের? 15 ওহম। ভি কত আমাদের? 220। তাহলে আই কি আমরা এখান থেকে বার করতে পারি? ইয়েস স্যার, আমরা এখান থেকে কিন্তু আই ইজিলি বার করতে পারি। কত হচ্ছে? 15 দিয়ে এটাকে কাটলে দেখো 15 একে 15, এখানে তো মিলবে না। আমি খিচুড়ি বানা অ্যান্সার কেন বার করতে দিয়েছি? যাই হোক, চলো 15 যদি বলি এখানে আমাদের, ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই, করা যাক। 15 একে 15, 15 মানে এখানে 70। ঠিক আছে, 70 মানে 5 9 4। ঠিক আছে, 4 পরং 60, 5 পরং 75, তো 4 পরং 60, তো 14ই ধরে নাও। তো আমাদের আয়ের ভ্যালু কী আসবে? আমাদের 14 আসবে। ঠিক আছে, তো 14 ইন্টু 220 ইন্টু, এটা মিনিটে আছে, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, আমরা সবাই জানি। তো 1 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক আছে, এবং এই অ্যান্সারটা তোমাদের কিসে আসবে বলো তো? জুলে আসবে। পয়েন্ট টু বি নোটেড, এই অ্যান্সারটা আমাদের কিসে আসবে? জুলে আসবে। জুলকে যদি কিলো জুলে কনভার্ট করতে চাও, এখানে কিলো জুলে অ্যান্সার আছে দেখো, জুলকে কিলো জুলে কনভার্ট করতে গেলে তোমাকে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। যেমন গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে গেলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, সেরকমই জুলকে কিলো জুলে কনভার্ট করতে গেলেও তোমাকে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। এখানে আমি লিখছি না, আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এটা 10 আছে। তো অ্যান্সার ওভারঅল কী আসবে? কিরকম একটা আমার কি ভুল হলো কিছু? দেখি একবার, আমি ভুল তো কিছু দেখতে পাচ্ছি না, অ্যান্সার তো ঠিকই হবে। চলো করে দেওয়া যাক, কিছু করার নেই, অ্যান্সার এই আসবে। ঠিক আছে, আচ্ছা 6 14 কত হচ্ছে তোমাদের? 84। 84 ইন্টু 22 যদি আমি করি তাহলে কত হচ্ছে দেখো? 4 দুগুণে 8, আর এখানে তোমার 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 8 হচ্ছে তোমাদের 24-এর 4, আর থাকলো 2, আর দুগুণে 16, 16 আর 2 হচ্ছে তোমাদের 18। কিছু ভুল হলো? 4 দুগুণে 8, ঠিক আছে, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 দুগুণে 16 আর 2 হচ্ছে তোমাদের 18। তার মানে ক্লোজ অ্যান্সার এইটাই আসছে। এ গুণে ভুল হয়েছে কিনা দেখে নিও, বাট অ্যান্সার আমি দেখতে পাচ্ছি এর সাথে ক্লোজ অ্যান্সার এটাই আছে। এত কিলোজুল হবে, যেহেতু আমরা অলরেডি 100 দিয়ে ভাগ করে দিয়েছি, সো ক্লোজ অ্যান্সার এটা আসছে। দেখি একবার, 8 দুগুণে 16 মানে তো 24, 30 তো কোনোভাবেই যাচ্ছে না, 84 তো হচ্ছে। আচ্ছা না না, অ্যান্সার ঠিকই আছে, অ্যান্সার এটাই আসবে, একটু বাড়বে ভ্যালুটা এর থেকে সামান্য বেড়ে যাবে, পয়েন্ট আসবে কারণ নিচে 10 আছে তাই। ঠিক আছে, দেখো এই জায়গায় আমরা যখন ভাগটা করছি 220কে 15 দিয়ে, তখন 14 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। আমরা তো এখানে রাউন্ড ফিগারে 14 অবধি নিয়েছি, ওই জন্য ভ্যালুটা এখানে কম এসছে, 10 পয়েন্ট কম এসছে। অ্যান্সার এখানে 194 আসবে তোমাদের। ঠিক আছে, 184.8, এটা হালকা বাড়বে, বেড়ে প্রায় এর অ্যান্সার দেবে 194 কিলো জুল। ঠিক আছে, এটাই আমাদের সবথেকে কাছাকাছি এটাই আছে, তো এটাই আমাদের অ্যান্সার আসবে।
ঠিক আছে, এই জায়গায় আমরা যেহেতু ভ্যালুটাকে কমিয়েছি, দেখো এটা তো 14 পয়েন্ট সামথিং আছে, মিলবে না তো, না? তো সেই পয়েন্টগুলো যাবে কোথায়? গুণ করলে পয়েন্টের সংখ্যা বেড়ে যায় না? ঠিক আছে, ওই জন্য এখানে অ্যান্সার এরকম আসছে। চলো চলো এটা করো। বলছে 20 ওহম হিট ইকুয়াল টু কী জানি আমরা, আই স্কোয়ার আর টি জানি। যেহেতু এখানে ভোল্ট দিয়েছে, সো আর ইকুয়াল টু কি, ভি বাই আই। ঠিক আছে, সো এখানে আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু ভি বাই আই ইন্টু টি। তোমরা অ্যাটলিস্ট মাথা রাখতে পারো যে যখন ভি দেবে না, তখন হিটের যে ফর্মুলা হয় সেটা হয় আই ভিটি বা ভিআইটি। এটাকে আই ভিটি বা ভিআইটি, মানে হিটের অনেকগুলো ফর্মুলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, হিটের এই একটা ফর্মুলা হয়। এবার দেখো এখানে আই ইকুয়াল টু কী লেখা আছে, যদি হিটের কতগুলো ফর্মুলা দেখো বলে দিচ্ছি। হিটের ফর্মুলা হয় আই স্কোয়ার আর টি, এটা একটা ফর্মুলা হয়। হিটের আরেকটা ফর্মুলা হয় ভিআইটি, ওই ভিআইটিটাকে আই ভিটি লিখেছি আমি এখানে। হিটের আরেকটা ফর্মুলা কী করে, দেখো এই যে আই যদি এদিকে চলে যায়, এই আই যদি এদিকে চলে যায়, ভালো করে বুঝবে, এই আই যদি এদিকে চলে যায়, তাহলে এখানে আই ইকুয়াল টু কী হচ্ছে, ভি বাই আর। সেই আয়ের জায়গায় তুমি ভি বাই আর লিখতে পারো। ঠিক আছে, এখন দেখো ভি বাই আর লিখলে যেটা হবে সেটা হচ্ছে, ভি বাই আর লিখেছো তুমি, এবার এর স্কোয়ার দিতে হবে তোমাকে। তাহলে এটা কী হয়ে যাবে, ভি স্কোয়ার বা আর স্কোয়ার হয়ে যাবে না? ভালো করে বোঝো, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে ভি স্কোয়ার বা আর স্কোয়ার। আয়ের জায়গায় তুমি ভি বাই আর লিখলে কি, ভি স্কোয়ার বা আর স্কোয়ার। এখানে আর টি অলরেডি আছে, তাহলে এই আরকে কাটবে, এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর টি। এটাও একটা কিন্তু হিটের ফর্মুলা হয়। তাহলে এখানে আমরা কী পেলাম, ভি স্কোয়ার বাই আর টি। সত্যি বলতে আমারও সব ফর্মুলা এত মনে থাকে না, যখন প্রয়োজন হয় তখন করে নিই। ঠিক আছে, কনসেপ্ট জানি, ওই জন্য আমার করতে অসুবিধা হয় না। ভি স্কোয়ার বাই আর টি এটাও একটা ফর্মুলা হয়, তোমার ডাইরেক্ট এখানে ফর্মুলা চাপাতে পারো। এই 220 স্কোয়ার করতে হবে, ওই জন্য বেস্ট ফর্মুলা হচ্ছে এইভাবে করা, যেভাবে আমি করছি। ঠিক আছে, বেস্ট ফর্মুলা কি, এইভাবে করা যেভাবে আমি করছি। ঠিক আছে, তো আই ভিটি গেল, আই এখান থেকে বার করে নাও, আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তো ভি এর ভ্যালু কত, 220, আর আর এর ভ্যালু কত, 20। এইবার ইজি হবে, এটা কাটলে হবে 11। ঠিক আছে, এটা ইজিলি বেরিয়ে গেল 11। তো আই হবে 11, ভি কত হবে আমাদের 220, আর টি কত হবে 10 মিনিট। 1 মিনিট মানে 7 সেকেন্ড, তো 10 মিনিট মানে কী হবে, 600 সেকেন্ড। ঠিক আছে, বাই দেখো এটা তোমাদের জুলেই আছে, সো আমাদের আর এখানে কিছু করতে লাগবে না, এটা জুলেই অ্যান্সার বেরোবে। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় দেখো এখানে এইসব করে দিয়েছে, খিচুড়ি পাকিয়েছে এখানে, এই খিচুড়িটা না পাকালেই ভালো করতো। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো ইন্টু, আমরা দেখতে পাচ্ছি 100 তো আসছে, এই দুটো শূন্য, 100 না সরি 1000, এই দুটো শূন্য আমাদের এখানে বেরিয়ে গেল, এই দুটো শূন্য বেরিয়ে গেল আমাদের এখানে। তো এটা আমাদের কত আসছে দেখো, এটা আমাদের আসছে হচ্ছে 6 ইন্টু, এটা আমাদের আসবে হচ্ছে 2, 2 এর 2 4, 2 ইন্টু 6, তার মানে 6 দুগুণে 12, 2 হয়তো হলো 1, 4 ছক 24, আর আগে 25-এর 5, হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর আগে 13। কী হলো ব্যাপারটা, আমার কি গুণে ভুল হলো? 6 দুগুণে 12, 2 হয়তো হলো 1, 4 ছক 24, আর আগে 25 হয়তো 2, 6 দুগুণে 12 আর 2 14। আচ্ছা, এটা একটু মিস্টেক ছিল, 14। তার মানে এটা 1452। যদি আমরা এটাকে করতেও চাই, যদি ধরো আমরা এই জায়গায় পয়েন্ট বসাই, 14.52 যদি আমরা নেই, তাহলে এখানে আমাকে দুটো এক্সট্রা অ্যাড করতে হবে, মানে 10-এর মাথায় এক্ষেত্রে কাটার জন্য এখানে আমাকে নিচে দশমিক কাটার জন্য আমাদের এখানে দুটো অ্যাড করতে হবে। ঠিক আছে, আমাদের যাই হোক না কেন এই অ্যান্সার আমি করছি না। ঠিক আছে, আমি এখানে এটাই বসিয়ে দিচ্ছি তোমাদের। এটা অ্যান্সার হবে 1452 ইন্টু 10⁻³ জুল। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কোনো অ্যান্সারই ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, রং অ্যান্সার এটা আসবে। ঠিক আছে, এখানে অ্যান্সার এটাই আসবে এবং এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কোশ্চেনের অ্যান্সার মিস্টেক ছিল, আমার মনে হচ্ছে আমার যদি এখানে কোনোভাবে অ্যাকচুয়াল রিয়েল কোশ্চেন থেকে তুলতে গিয়ে ভুল হয়েছে। দ্য অ্যান্সার উইল বি 1452 ইন্টু 10⁻³ জুল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যদি আমি যেটা দশমিক দিয়ে করতে চাইছিলাম, যদি এখানে উত্তর এরকম লেখা যায় 14.52 ইন্টু 10⁵ জুল, এটা মনে রাখবে যত ঘর দশমিক এগোবে তত এখানে যোগ হতে হতে যাবে। যেমন দেখো 2 ঘর এদিকে দশমিক কী হলো, এখানে এলো, তার মানে 2-এর সঙ্গে 3-এর সঙ্গে 2 যোগ হয়ে এখানে 5 হয়ে গেল। এটা কি আবার এভাবে লেখা যায় 1.452, তখন এখানে 10-এর মাথায় কী আসবে, দেখো 3 ঘর এগিয়েছে, এদিকে অলরেডি 3 ছিল, তো 3-এর সঙ্গে 3 যোগ হয়ে এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে, এত জুল তখন হবে অ্যান্সার, মানে এটাই তিনটেই একই অ্যান্সার। ঠিক আছে, অনেক সময়
রেল কী করে, এই অ্যান্সারগুলোকে দেয় যাতে দশমিক মেলাতে না পেরে তোমরা ভুলভাল করে আসো, ঠিক আছে? সে মনে রাখবে যত কত দশমিক এগোবে তত এর সঙ্গে যোগ হয়ে যাবে, এটা অলওয়েজ মাথায় রাখবে, ঠিক আছে? এটা ছোটো করে বলে দিলাম। চলো দেখো, সায়েন্সের কোর্স আমাদের চলছে, এর ভ্যালিডিটি মে 2027 অবধি, ফিক্সড ভ্যালিডিটি, কারণ প্রত্যেক বছর মে মাসের পরে আমাদের ব্যাচ চেঞ্জ হয়, আমরা পুরনো ব্যাচ তোমাদের দিয়ে কেনাই না। পুরনো ব্যাচ যারা কেনে তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, টিচারদের সুবিধা হয়, কারণ একবার রেকর্ড করে বারবার সেল করা যাচ্ছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা প্রত্যেক বছর মে মাসে কিন্তু, মানে মের পরে কিন্তু আমরা ব্যাচ চেঞ্জ করি। তো 31শে মে অবধি এর ভ্যালিডিটি তোমার থাকবে, 31 মে অবধি। এখন যদি কেনো 31 এখন কিনতে পারো, কাল কিনতে পারো, পরশু কিনতে পারো, যবে খুশি কিনতে পারো, মে মাস 31 অবধি ভ্যালিডিটি থাকবে। তবে ব্যাচের প্রাইস কম আছে, কালকে অবধি থাকবে 433 টাকা, উল্টো রথ অবধি তোমাদের ব্যাচের প্রাইস আছে, ঠিক আছে? এরপরে কিন্তু ব্যাচের প্রাইস 499 হবে, তারপর হালকা বাড়বে। কুপন ওখানে দেওয়াই থাকে, কুপনের তলায় দেখবে অ্যাপ্লাই বলে একটা বাটন আছে, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এটা কমিয়ে তোমাদের দেখাবে 433। যদি প্রথমবারে না হয় তাহলে অ্যাপটাকে বন্ধ করবে একবার, মানে ব্যাক কি টিপে বন্ধ করে দেবে, দিয়ে আরেকবার ওখানে যাবে, গিয়ে খুলবে, হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের পেড কোর্স যে ফোল্ডার আছে, সেই পেড কোর্স ফোল্ডারে গিয়ে দ্বিতীয় ব্যাচ হচ্ছে এইটা, পেড কোর্স ফোল্ডারে যাবে, গিয়ে সেকেন্ড ব্যাচ, চুজ দ্য সেকেন্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচের নাম দেখে নেবে টার্গেট 2026 বিক্রম ব্যাচ 2.0 সায়েন্স, ঠিক আছে? পরের বছর মে মাসের পরে আমরা গ্যারেন্টি ব্যাচ চেঞ্জ করবো, কারণ ক্লাস 10-এর এনসিইআরটি পরের বছর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সেকেন্ড ব্যাচ, সেকেন্ড যে ভিডিও কোর্স আছে, সেকেন্ড কোর্সটাই তোমাদের সিলেক্ট করলে তোমরা এই ব্যাচটাই পাবে, এবং নামটা দেখে নেবে একবার। আর যদি কারোর তাও প্রবলেম হয়, সেই 8670838797 এই নাম্বারে সে হোয়াটসঅ্যাপ করতে পারে, 867083, আমি আরেকবার এখানে তোমাদের বলে দিচ্ছি, 8670838797, ঠিক আছে? আজকে তোমাদের এই কটা কোশ্চেন্সই থাকলো, কারণ ফিজিক্স, ওই জন্য এক্সপ্লেনেশন করতে পারে বাঘা কোশ্চেন্সগুলোই নিয়েছি। অনেক ফিজিক্সের কোশ্চেন্স থাকে যেগুলো জাস্ট বলে দিয়ে চলে গেলেই হয়ে যায়, বাট সেগুলো আমি নিইনি, আজকে বাঘা কোশ্চেন্স নিয়েছি। নেক্সট দিন তোমাদের আরও বেশি আমি তোমাদের কোশ্চেন্স নেবো, কোশ্চেন্স সংখ্যা বাড়বে, টাইম আমি কম, মানে কম টাইমে বেশি কোশ্চেন্স আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ।